একটু নিচে নামো, নিচে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। আমরা যারা যুক্ত হয়েছি আমরা সবাই শুরুতেই ক্লাসটা একটু শেয়ার করে দিব এবং যারা বন্ধু বান্ধব রয়েছে সবাইকে একটু মেনশন করে দিব যাতে সবাই দ্রুত ক্লাসে যুক্ত হতে পারে এন্ড আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যেতে পারি। ওকে, আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তা হচ্ছে অধ্যায় 3 এর লেকচার 2 নিয়ে হাজির হয়েছি। অলরেডি আমরা এই চ্যাপ্টারের উপর লেকচার 1 শেষ করেছি। লেকচার 1 যারা ক্লাসটা মিস করেছো তারা যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসটা ইউটিউবে গিয়ে, আমাদের যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটা একটু দেখে নিতে হবে পরবর্তীতে আর কি। ঠিক আছে, তো আজকে আমরা তার পরবর্তী লেকচার অর্থাৎ লেকচার 2 নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে আমরা ক্লাসটা একটু স্যার 5 মিনিট খেলা দেখে আসি। হ্যাঁ চলো, সমস্যা নাই, খেলা দেখে আবার আসো ক্লাসে, কোনো সমস্যা নেই। আমরা ক্লাসে যারা যুক্ত হয়েছে আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিই। যারা খেলা দেখতে যাওয়ার কথা তারা খেলা দেখতে চলে যাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, আমরা যারা পড়াশোনা করব তারা পড়াশোনায় চলে আসি। আমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিব এন্ড আমরা নিজেদের বন্ধু বান্ধব যারা রয়েছে ক্লোজ ফ্রেন্ড তাদেরকে একটু মেনশন করে দিব। নিজের ওয়ালে ক্লাসটা একটু শেয়ার করে দাও যাতে তোমার ফিউচারে এই ক্লাসগুলো খুব ইজিলি তুমি দেখতে পারো আর কি। ওকে, এন্ড আমরা প্রথম যে লেকচার, সে প্রথম লেকচারে কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা একটু বলি। আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের এই বাংলাদেশের শিল্প অর্থাৎ অধ্যায় 3 এখানে মূল যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো কিন্তু আমরা লেকচার 1 এ কভার করছিলাম। সেখানে আমরা শিল্প বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় সেই বিষয়টাকে আমরা দেখছিলাম। তারপর হচ্ছে শিল্পের আমরা প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছিলাম। মেইনলি এই বিষয়টা হচ্ছে এই চ্যাপ্টারের মূল একদম কলিজা। ওকে, মানে শিল্পের যে প্রকারভেদ সেই শিল্পের প্রকারভেদ গুলো আর কি। যেমন ধরো শিল্পনীতি অনুযায়ী, তেমন 2005 সালে শিল্পনীতি অনুযায়ী, 2010 সালে শিল্পনীতি অনুযায়ী, 2016 সালে শিল্পনীতি অনুযায়ী শিল্পকে কত ভাগে ভাগ করছে সেগুলোর প্রকারভেদগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আশা করতেছি তোমরা অনেকেই সেই ক্লাসটা করেছো এবং হচ্ছে যারা আচ্ছা যারা করেছে একটু কমেন্ট বক্সে আমাকে জানাই দাও, আমি একটু দেখতে চাই যে কত পার্সেন্ট মানুষ বা কত মানুষ সেই ক্লাসটা করছে। সবাই ক্লাসটা একটু সবাই কমেন্ট বক্সে একটু জানাই দাও যে গত ক্লাসটা কারা কারা করছে, অর্থাৎ লেকচার 1 যারা যারা করছে সবাই একটু ইয়েস লিখো কমেন্ট বক্সে। ঠিক আছে, আমি একটু দেখতে চাই যে লেকচার 1 কারা কারা করছে। সবাই একটু ইয়েস লিখবে কমেন্ট বক্সে, লেকচার 1 যারা যারা করেছে সবাই একটু ইয়েস লিখো। কেমন, আজকে আমরা হ্যাঁ যদিও এই চ্যাপ্টারটা একটু থিওরিটিক্যাল, তবুও আমরা চেষ্টা করছি একটু মজা করে পড়ার জন্য। হ্যাঁ হয়তো তোমাদের একটু বোর লাগতে পারে যে স্যার এগুলো কি পড়াচ্ছে, স্যার তো পড়াইতেই জানে না, বা হচ্ছে স্যার একটা বোরিং টিচার। ঠিক আছে, এরকম মনে হইতে পারে। তো এটার জন্য আমি বলতেছি যে প্রথমে সরি, কারণ হচ্ছে থিওরিটিক্যাল পড়া আসলে ইচ্ছে মজা করে যে পড়ানো যায় বা যাবে সেটা আমার জানা নেই। তো মনে হচ্ছে না ইচ্ছে ভালো করে পড়া যাবে। ঠিক আছে, থিওরিটিক্যাল পড়া একটু কষ্ট করে নিতে হবে, হজম করতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। ওকে, সমস্যা নেই, একটু ধৈর্য ধরো, যাদের ধৈর্য আছে তারাই কিন্তু ফিউচারে ভালো কিছু করতে পারে। ওকে, আচ্ছা ওরাফিয়াত আছে মিম, ওকে জান্নাত মিম ইয়েস। তারপর হচ্ছে মিম আমাদের সাথে ইয়েস বলতেছে। স্নিগ্ধা, সুমাইয়া স্নিগ্ধা বলতেছে ইয়েস। তারপর হচ্ছে নাইমা ইয়েস বলতেছে। ওকে, অনেকে ইয়েস বলতেছো, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমাকে কি একটু লাইট সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু বলবা, সব ঠিকঠাক কিনা, নেটওয়ার্ক কি ঠিক আছে, সব কি ঠিক আছে একটু জানাবা, সব ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, আমরা যারা ক্লাসটা শেয়ার করেনি সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিব যাতে বন্ধু বান্ধব যারা রয়েছে তারা যুক্ত হতে পারে। হ্যাঁ থিওরিটিক্যাল পড়া যদি আমাদের একটু বোর লাগবে তবুও আমরা চেষ্টা করবো একটু মজা করে পড়ার জন্য। ঠিক আছে, আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে প্রথমত আমরা বাংলাদেশের যে শিল্পের কাঠামো সেই শিল্পের কাঠামোটা একটু বলবো। আচ্ছা তার আগে আমি একটু বলি, আমি মনে হয় গত ক্লাসে শিল্প কাকে বলে সেই বিষয়টা বলি নাই। ঠিক আছে, শিল্প বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় সেই বিষয়টা হয়তো আমরা বলি নাই। আমরা একটু শিল্প কাকে বলে সেই বিষয়টা সংজ্ঞাটা একটু কেমন লিখবো সেই বিষয়টা একটু লেখার মানে বলা ট্রাই করি। শিল্প বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় এই বিষয়টা আমরা গত ক্লাসে ভুলবশত এটা বলা হয়নি যে শিল্প বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়।
আচ্ছা, শিল্প বলতে আমরা এখানে দুইভাবে শিল্পটাকে প্রেজেন্ট করতে পারি, বা শিল্পের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটাকে আমরা দুইভাবেই বলতে পারি। প্রথম কথা হচ্ছে, আমরা যদি একটা ব্যবসায়ের দিক থেকে বলি, একটা ব্যবসা প্রতিষ্ঠান বা আমরা যদি বিজনেসের যারা ব্যবসায় শিক্ষা রেস্টুরেন্ট রয়েছে তাদের দিক থেকে যদি বলি, যে শিল্প বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্য বা প্রকৃতি প্রদত্ত যেই সব দ্রব্য বা পণ্য পাওয়া যায় সেগুলোর বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মাধ্যমিক এবং চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করা। কি বলছি? মাধ্যমিক এবং চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করা, সেই বিষয়টাকে বলা হয় শিল্প। আবার একটু বলতেছি, প্রকৃতি প্রদত্ত কোনো জিনিসের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে মাধ্যমিক এবং চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করা। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল নিই, মনে করো আমরা হচ্ছে প্রকৃতি প্রদত্ত থেকে আমরা হচ্ছে তুলা নিব, মানে প্রকৃতি থেকে আমরা তুলা নিব। তুলাতে মানে বুঝি যেটা আমরা মাথার নিচে দিয়ে ঘুমাই আর কি, ঠিক আছে, মানে বালিশের ভিতরে যেটা থাকে সেই তুলা মনে করো আমরা অবশ্যই গাছ থেকে তোলা হয়, সেই তুলাটা আমরা নিব, এটা প্রকৃতি প্রদত্ত একটা কাঁচামাল। সেটা নেওয়ার পর আমরা এটা বিভিন্ন প্রক্রিয়াজাত করে আমরা সুতা তৈরি করতেছি, আবার সুতা থেকে কাপড় তৈরি করতেছি। সুতা তৈরি করাটাও কিন্তু ইন্ডাস্ট্রি হবে, দ্যাট মিনস শিল্প হবে, এটা একটা মাধ্যমিক দ্রব্য তৈরি করতেছে। আবার যদি আমরা সুতা থেকে আবার কাপড় তৈরি করে ফেলি তাহলে সেটাও কিন্তু একটা মাধ্যমিক হবে বা একটা চূড়ান্ত হইতে পারে। ওকে, তারপর কাপড় থেকে মনে করে আমরা বিভিন্ন ধরনের তৈরি পোশাক তৈরি করব, তাহলে একদম ফুল আউটপুটটা হচ্ছে, একদম শেষের আউটপুটটা হচ্ছে আমাদের একদম প্রস্তুতকৃত বা ভোগের জন্য প্রস্তুতকৃত পণ্য তৈরি করা। তাহলে শিল্প দুই ধরনের দ্রব্য তৈরি করা, একটা হচ্ছে ভোগের জন্য যেগুলো হয় সেগুলো, আরটা হচ্ছে মাধ্যমিক বা চূড়ান্ত, যে কোনো দুইটা, যে কোনো একটা হইতে পারে, হয় চূড়ান্ত দ্রব্য উৎপাদন করতেছে নয়তো মাধ্যমিক দ্রব্য, যে কোনো একটা করলে সেটা কি হবে? শিল্প হবে। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত জিনিসের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কি করা? চূড়ান্ত ও মাধ্যমিক দ্রব্যে রূপান্তর করা, সেটাকে বলা হচ্ছে শিল্প। এটা হচ্ছে ব্যবসায়ের দিক থেকে। এখন আমরা ইকোনমিক্সের দিক থেকে যে শিল্প বলতে কি বোঝায় সেই বিষয়টা একটু বোঝার ট্রাই করি। সেটা হচ্ছে, শিল্প বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একই জাতীয় বা সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়কে আমরা বলে থাকি এক একটি শিল্প। যেমন ধরো আমরা যদি বলি যে বাংলাদেশে যে চা, আমরা যে চা পান করি, সে চা বানায়, চা পাতা, সে চা পাতা তৈরি করে এমন কতগুলো কোম্পানি আছে না? দেখি সবাই একটু জানাও আমাকে কমেন্ট বক্সে যে কোন কোন কয়েকটা কোম্পানির আমরা নাম বলবো যারা হচ্ছে কি তৈরি করে, চা পাতা তৈরি করে বা চা পাতা, চা যারা বিক্রি করে, চা পাতা যারা বিক্রি করে, অ্যাকচুয়ালি এরকম কোম্পানির নাম বলতে হবে। সবাই কমেন্ট বক্সে কার কয়টা মনে আছে আমি একটু দেখতে চাই যে কয়টা কোম্পানি চা তৈরি করে বাংলাদেশে। সবাই কমেন্ট বক্সে জানাই দাও। স্যার কুমিল্লা উইন, ওকে, কুমিল্লা জিতে গেছে বলতেছে, কংগ্রেচুলেশন। তারপর হচ্ছে রিমি হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি সবাই বলো যে বাংলাদেশে কয়টা চায়ের কোম্পানি আছে, মানে যারা চা বিক্রি করে, চা পাতা আর কি, ঠিক আছে, বলতে হবে, কয়েকটা নাম বলতে হবে। সবাই একটু কমেন্ট বক্সে জানাই দাও যে কয়টা চা কোম্পানি আছে, একটু বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। এটা হচ্ছে ইসরাত জাহান এমা। তারপর হচ্ছে রহমান বলতেছে হ্যাঁ ইস্পাহানি মির্জাপুর, হ্যাঁ ওকে। তারপর হচ্ছে আরো বলো, আরো অনেকগুলো নাম আছে তাই না? আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ ফাতেমা ইসলাম, ওকে ওকে ওকে। ইস্পাহানি মির্জাপুর, সবাই ইস্পাহানি বলতেছে, সবাই ইস্পাহানি পড়তেছে। সবাই কি ইস্পাহানি পছন্দ করে বেশি, তাই নাকি? সবাই ইস্পাহানি বলতেছে, অন্য কোনো নাম নাই, আর কোনো ব্র্যান্ড নাই বাংলাদেশে, আছে তো? দেখি সবাই কয়েকটা নাম বলো। ইস্পাহানি আছে, তারপর কি আছে? সিলন আছে, তারপর আর কি আছে বলো? মির্জাপুর বুঝছি, ইস্পাহানি মির্জাপুর, তারপর সিলন, আর কয়েকটা আছে তো, নাম তো বলে যাচ্ছে, তোমরা কমেন্ট বক্সে জানাতে থাকো। হ্যাঁ তাজা আছে, তাজা গুড, ভেরি গুড, তাজা আছে। তাহলে দেখো এই যে তাজা, ইস্পাহানি, এগুলো সবগুলো কি তৈরি করে বলো তো? চা তৈরি করে না, মানে চা পাতা তৈরি করে। তাহলে এই যে চা পাতা তৈরি করতেছে, এরকম সবগুলো প্রতিষ্ঠানের সমন্বয়কে বলা হচ্ছে একটা শিল্প। সেই শিল্পের নাম হচ্ছে চা শিল্প। বিষয়টা বোঝা গেছে? অর্থাৎ একই জাতীয় বা সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী কতগুলো ফার্ম বা প্রতিষ্ঠানের সমন্বয়কে কি বলি? কতগুলো ফার্ম বা প্রতিষ্ঠানের সমন্বয়কে আমরা একত্রে কি বলে থাকি? একটা শিল্প বলে থাকি। ঠিক আছে, আমরা চাইলে একটা সংজ্ঞা লিখে ফেলতে পারি। সবাই একটু লিখে ফেলো, সুন্দর করে একটু বইয়ের ভাষায় লিখি, তাহলে আমাদের ভালো হয় আর কি। সবাই একটু লিখে ফেলো যারা নোট করতে চাচ্ছ আর কি। সবাই একটু লিখে ফেলো, সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত
সবাই লিখে ফেলো। সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত, সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান ও ফার্মের সমষ্টিকে, সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে, সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে, সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। আচ্ছা, আমাকে একটু জানাতে হবে কমেন্ট বক্সে যে শিল্পের বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা, যে শিল্প বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, যে সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী কতগুলো প্রতিষ্ঠান বা ফার্মের সমন্বয়কে আমরা বলতেছি শিল্প। আচ্ছা, সবাই কি বুঝতে পারছে? যদি বুঝে থাকো কমেন্ট বক্সে একটু ডান লিখে দাও, দেন আমরা আজকের পড়াতে চলে আসতেছি। ঠিক আছে, সবাই কমেন্ট বক্সে একটু ডান লিখে দাও, যারা বুঝতে পারছো কমেন্ট বক্সে একটু ডান লিখে দাও। ওকে, আমরা কয়েকটা এমসিকিউ লিখবো, কেমন? আমরা কয়েকটা এমসিকিউ লেখার জন্য, মানে এই চ্যাপ্টারের যেখান থেকে এমসিকিউ আসতে পারে এমন কয়েকটা আমরা দেখি, কেমন? ওকে, দেখো আমরা এখান থেকে মানে একটা টপিকের নাম দিব, সেই টপিকের নাম থেকে কয়েকটা এমসিকিউ লিখবো। সেই টপিকের নাম হচ্ছে বাংলাদেশের শিল্পের কাঠামো। কাঠামোর বৈশিষ্ট্য। এখান থেকে কয়েকটা এমসিকিউ আমরা দাগায় রাখবো, যদিও এগুলো এটা পয়েন্ট আকারে আছে, তবু আমরা পয়েন্ট আকারেও চাইলে লিখতে পারি, বাট পয়েন্ট আকারে না লিখে আমরা এখান থেকে কতগুলো এমসিকিউ লিখবো। পয়েন্ট আকারে আমরা চাইলে বই থেকেও পড়তে পারি বা লিখতে পারি। তো প্রথমত হচ্ছে আমরা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের শিল্পের যে কাঠামো, সেই কাঠামোর প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে মালিকানার দিক থেকে যদি আমরা চিন্তা করি, তো বাংলাদেশে আগে যেটা ছিল 1971 সালে যখন স্বাধীনতা অর্জন করে, তারপরে সবগুলো প্রতিষ্ঠান ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন। কি বলছি বলতো? সবগুলো প্রতিষ্ঠান ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন, তার মানে হচ্ছে সবগুলো প্রতিষ্ঠানের মালিক ছিল কে? রাষ্ট্র। বাট 1980 সালে গিয়ে, কত সালে গিয়ে বলো? 1980 সালে গিয়ে সরকার দেখতেছে যে এইরকম যদি রাষ্ট্রীয় মালিকানাধীন যদি শিল্প থাকে তাহলে অনেক বেশি লস হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? অনেক বেশি লস হচ্ছে। এই লসকে মোকাবেলা করার জন্য সরকার যেটা করলো সেটা হচ্ছে পাবলিক প্রাইভেট দুইটাকে একসাথে করে সরকারি এবং বেসরকারি মানে মালিকানায় শিল্পকে ছেড়ে দেয়। দ্যাট মিনস কিছু কিছু শিল্প থাকবে যেগুলো সরকারি এবং কিছু কিছু শিল্প থাকবে যেগুলো কি বেসরকারি মালিকানায় থাকবে। এটা হয় কখন? 1980 সালে। আমরা সবাই লিখব 1980 দশকে বেসরকারি মালিকানায় শিল্প খাতের প্রসার ঘটে। দ্যাট মিনস এই সালটাতে 1980 যে দশক, সেই দশকে কিন্তু বেসরকারি খাতে কি হয়েছে আস্তে আস্তে যে শিল্পটা ছড়াতে থাকে বা শিল্প প্রতিষ্ঠান গঠিত হতে থাকে, কিন্তু আগে সেটা ছিল না। যখন 1971 সালে স্বাধীনতা অর্জন করে তখন সেটা ছিল না। ভাইয়া একটু আপনার চ্যানেল দিয়ে, আচ্ছা ভাইয়া এগুলো একটু আপনার চ্যানেলে দিয়ে, হ্যাঁ অবশ্যই দেওয়া হবে, চ্যানেলে দেওয়া হবে, ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলছি 1980 সালের 80 দশকেই হচ্ছে বেসরকারিভাবে বাংলাদেশে উৎপাদন শুরু হয়। তারপর আমরা যদি বলি বাংলাদেশের শিল্পের যে কাঠামোর বৈশিষ্ট্য, সেখান থেকে 8টা বৈশিষ্ট্য বলি। বাংলাদেশের যে শিল্প আছে সেই শিল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রে তাদের পুঁজির স্বল্পতা রয়েছে। ঠিক আছে, বেশি পুঁজি থাকে না, তাদের যে শিল্প প্রতিষ্ঠান যারা তৈরি করে তাদের পুঁজির অভাব রয়েছে। দেন চলে আসি মূলধনী বা ভারী শিল্প। বাংলাদেশে এখন মূলধনী বা ভারী শিল্প মোটামুটি আগাচ্ছে, মূলধনী বা ভারী শিল্প সৃষ্টি হচ্ছে। মূলধনী বা ভারী শিল্প বলতে বোঝায় কারখানা, কলকবজা, যন্ত্রপাতি। ঠিক আছে, তারপর হচ্ছে উচ্চ প্রযুক্তি নির্ভর এরকম শিল্পকে আমরা বলে থাকি মূলধনী শিল্প বা ভারী শিল্প। এই শিল্প কিন্তু বাংলাদেশে তেমন বেশি নেই। ঠিক আছে, এটা আস্তে আস্তে এখন কাজ হচ্ছে, এখন বাড়তেছে, বাট আগে একদমই ছিল না, সেটাই বলা হচ্ছে। দেন হচ্ছে বৃহদায়তন শিল্পের প্রসার। বাংলাদেশে আগে শুরুতে বৃহদায়তন শিল্প মোটেই ছিল না, আস্তে আস্তে বৃহদায়তন শিল্প বাড়তেছে। মানে বাংলাদেশে বিগত 2 দশক, ঠিক আছে, বিগত 2 দশকে আস্তে আস্তে বৃহদায়তন যে শিল্প সেই শিল্পটা বেড়ে যাচ্ছে। ওকে, দেন আমরা বলতে পারি যে এই বৃহদায়তন শিল্প যেটা বলতেছি, সেই বৃহদায়তন শিল্পের আমরা একটা পয়েন্ট লিখে রাখবো, সেটা হচ্ছে শিল্প খাতে নিয়োজিত মোট শ্রমিকের, কেমন? শিল্প খাতে যে নিয়োজিত শ্রমিক আছে, সবাই পয়েন্টটা একটু লিখে নিবা। শিল্প খাতে নিয়োজিত মোট শ্রমিকের, শিল্প খাতে নিয়োজিত মোট শ্রমিকের প্রায় 20%। কত শতাংশ বলো? 20% হচ্ছে বৃহদায়তন যে শিল্প সেই শিল্পের সাথে জড়িত আছে। বাংলাদেশে শিল্পে যত মানুষ জড়িত আছে তার 20%
শিল্পে যত মানুষ জড়িত আছে তার 20% হচ্ছে বৃহদায়তন শিল্পের সাথে জড়িত আছে। ঠিক আছে, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কি বলছি, বৃহদায়তন শিল্পের সাথে জড়িত আছে কত পার্সেন্ট, শিল্পের সাথে যত মানুষ জড়িত আছে তার 20% আছে হচ্ছে বৃহৎ শিল্পের সাথে। কোন শিল্প বলো, বৃহদায়তন শিল্প। ঠিক আছে, সেই বৃহদায়তন শিল্পের সাথে 20% মানুষ কি আছে, জড়িত আছে। বুঝতে পারছি সবাই? তারপরে চলে আসি, এরপরে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প। কি বলছি, ক্ষুদ্র ও কুটির শিল্প। সেই ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে কত মানুষ জড়িত আছে, সেই ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে মানুষ জড়িত আছে সেটা হচ্ছে প্রায় 80%। তাহলে টোটাল শিল্পের মধ্যে 100% মানুষ যেখানে আছে সেখান থেকে প্রায় 20% হচ্ছে বৃহৎ শিল্পের সাথে জড়িত আছে, এবং ক্ষুদ্র এবং কুটির শিল্পের সাথে কত পার্সেন্ট, 80% মানুষ জড়িত আছে। বোঝা গেছে? আমরা কি সবাই বুঝতে পারছি? ভাইয়া একটু আস্তে আস্তে ধীরে বলেন, না একটু বুঝতে কষ্ট হচ্ছে, বেশি দ্রুত বলতেছেন তাই। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বলতেছি। আসলে বেশি আস্তে পড়লে এটা মানে এই ক্লাসগুলো একদম বোরিং হয়ে যাবে, কারণ হচ্ছে থিওরিটিক্যাল পড়া তো, এই জন্য। ঠিক আছে, শিল্প খাতে নিয়োজিত মোট 20% বৃহদায়তন শিল্পে অন্তর্ভুক্ত। হ্যাঁ, শিল্প খাতে নিয়োজিত মোট শ্রমিকের প্রায় হচ্ছে 20% বৃহদায়তন শিল্পে, এবং 80% হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্পের সাথে জড়িত। ওকে, এগুলো এমসিকিউতে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমরা চলে আসি, এরপরে আমরা যদি বলি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেটা আছে, সেই ক্ষুদ্র মাঝারি শিল্প এটার সম্ভাবনা কতটুকু বা এটার বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি, বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে এটার বৈশিষ্ট্য, ক্ষুদ্র মাঝারি শিল্প তেমন বেশি বিকাশ আগে ছিল না, এখন আস্তে আস্তে বাড়তেছে ক্ষুদ্র মাঝারি শিল্প। তো এটাকে আমরা কি বলে থাকি সংক্ষিপ্তভাবে, এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এসএমই বলে থাকি, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। কি বলছি, ক্ষুদ্র মাঝারি শিল্পকে আমরা কি বলে থাকি, ক্ষুদ্র ও মাঝারি যে শিল্প সেই শিল্পকে আমরা বলে থাকি এসএমই। কেমন, এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। সেই স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের যেটা, সেটা হচ্ছে কি এই শিল্পটা তেমন বেশি বাংলাদেশে আগে থেকে প্রচলিত ছিল না, বাট এখন আস্তে আস্তে এটা বাড়তেছে, এটার খাতটা আস্তে আস্তে বাড়তেছে। তো এখানে ক্ষুদ্র মাঝারি শিল্প বলতে কোন ধরনের শিল্পকে বোঝানো হয়, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। যেমন ধরো আমাদের আসতে পারে দিয়াশলাই, দিয়াশলাই তো সবাই চিনি। আচ্ছা কে কে চিনি একটু বলো তো দিয়াশলাই, কমেন্ট বক্সে জানাই দাও যে দিয়াশলাই আমি চিনি। দিয়াশলাই মানে কি, দিয়াশলাই মানে কি, কে কে চিনি আমি একটু দেখি। দিয়াশলাই ইয়েস বলো কমেন্ট বক্সে, দিয়াশলাই যারা যারা চিনো সবাই কমেন্ট দেখতে চাই। দিয়াশালাই কারা কারা চিনি, আমি চিনি, আমাদেরকে বলতেছে মাবুদ, এমডি মাবুদ, আমি চিনি। তারপর হচ্ছে আজিজ, এসএমই, হ্যাঁ এসএমই মানে হচ্ছে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এমসিকিউতে আসবেই। এসএমই এর পূর্ণরূপ কি, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। হ্যাঁ একজন লিখে দিচ্ছে ম্যাস। তারপর হচ্ছে কি চিনি, মোমবাতি, মোমবাতি। তারপর হচ্ছে কি সারা আক্তার, সরি ফারাবি আক্তার। তারপর হচ্ছে নীল আমাদের সাথে রয়েছে, চিনি। তারপর হচ্ছে ইবনাত, চিনি, আমি চিনি। আচ্ছা, তাহলে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মধ্যে, শিল্পের একটা নাম হচ্ছে, কতগুলো শিল্প আছে যেগুলোকে আমরা ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে ফেলতে পারি। যেমন ধরো দিয়াশলাইয়ের যে শিল্প সেই শিল্প, দিয়াশলাই শিল্প। দেন হচ্ছে সিরামিক শিল্প। তারপর আমরা বলতে পারি মেটাল শিল্প। ঠিক আছে, তারপর হচ্ছে সাবান শিল্প, এটা পরীক্ষা অনেক সময় চলে আসছে, সাবান শিল্প। ঠিক আছে, এটাকে আমরা বলবো ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে পড়বে। কি শিল্প বলো, সাবান শিল্প। তারপর হচ্ছে কলম, এই যে আমরা কলম ইউজ করতেছি বা মার্কার ইউজ করতেছি, এগুলো হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে পড়বে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি কি বলতে চাচ্ছি? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিষয় লিখি, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে বার্ষিক স্থূল দেশজ জিডিপি আছে, অর্থাৎ যে জিডিপি আছে বাংলাদেশে, সেই জিডিপি খাতের প্রায় বেসরকারি খাত, আমরা তো জানি যে একটা বাংলাদেশের যে জিডিপি, সেই জিডিপিটা আসলে দুইটা খাত নিয়ে গঠিত। জিডিপি, সেই জিডিপিটা হচ্ছে দুই শাখার মধ্যে, একটা হচ্ছে সরকারি খাত, একটা হচ্ছে সরকারি খাত। সেই সরকারি খাতের কিছু অংশ, একটা হচ্ছে বেসরকারি খাত। কেমন, একটা হচ্ছে সরকারি খাত, একটা হচ্ছে বেসরকারি খাত। সে বেসরকারি খাতে প্রায় আয়ের, জিডিপিতে অবদানের প্রায় কত পার্সেন্ট বেসরকারি খাত থেকে আসে জানো? সেটা হচ্ছে 85% হচ্ছে বেসরকারি খাত থেকে আসে।
আর তাহলে 15% কত খাত থেকে আসবে? সরকারি খাত থেকে আসে। অর্থাৎ জিডিপিতে যে অবদান, সেই অবদানের প্রায় 85% হচ্ছে বেসরকারি খাত থেকে আসে, আর সরকারি খাত থেকে হচ্ছে 15%। সরকারি খাত থেকে কত পার্সেন্ট? 15% এসে থাকে। বোঝা গেছে আমার কথা? আবার বলতেছি, জিডিপিতে যে অবদান আছে তার অবদানের মধ্যে বেসরকারি খাত, সরকারি ভুল হয়েছে, বেসরকারি যে খাত, সেই বেসরকারি খাতের অবদান হচ্ছে 85%, আর সরকারি খাতের অবদান হচ্ছে 15%। ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে এটা। তারপর আমরা চলে আসি, এখন বলি যে বৈদেশিক বিনিয়োগ বলতে বোঝায় বাইরের দেশ থেকে যারা দেশে বিনিয়োগ করতে চায়। এরকম বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যক্ষ যে বিনিয়োগ হয় বাংলাদেশে, মানে প্রত্যক্ষভাবে যারা বিনিয়োগ করে বাংলাদেশে, যে কোম্পানিগুলো বা যারা বিনিয়োগ করে, এরকম প্রত্যক্ষ বিনিয়োগের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম হইতে পারে? অর্থাৎ মানুষ বিনিয়োগ করে বাংলাদেশে, এরকম মানে বেশি বিনিয়োগ করে কোন কোন দেশে, তার মধ্যে থেকে বাংলাদেশের অবস্থান কততম হইতে পারে? দেখে তোমরা আইডিয়া করো দেখি। আচ্ছা, আমাকে এটা বলো, পৃথিবীতে এই যে আমাদের পৃথিবী, সেই পৃথিবীতে কয়টা দেশ আছে বলো? টোটাল কয়টা দেশ আছে সেটা একটু বলো দেখি। কে জানো যে আমাদের পৃথিবীতে কয়টা দেশ আছে? স্বাধীন দেশ কয়টা আছে একটু বলতে হবে। কয়টা দেশ আছে? স্বাধীন দেশ না, দেশ কয়টা আছে সেটা বলো। দেশ কয়টা আছে? ভাইয়া জিডিপির পুনরূপ কি বুঝি না। আপনি মনে করে দিচ্ছেন মানে এটা অর্থ কি? আচ্ছা, জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কি বলছি বলো তো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দ্যাট মিনস আমি এগুলো আগেও একবার বলছিলাম, আর এটা সম্পর্কে বিস্তারিত যদি জানতে হয় তাহলে তোমাদের যেটা করতে হবে, নবম অধ্যায়ের আমার লেকচার ভিডিও আছে, ইউটিউবে গিয়ে একটু দেখে নিতে হবে। জিডিপি, জিএনপি, তারপর এনএনপি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এনডিপি, তারপর হচ্ছে কি এনডিপি, তারপর হচ্ছে কি এনএনপি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে নবম অধ্যায়ের সেই ভিডিওগুলোতে, সেগুলো একটু দেখে নিবা তাহলে হয়ে যাবে। জাস্ট জিডিপির আমি পুনরূপটা বলে দিচ্ছি আপাতত। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস। ওকে, আচ্ছা, 198টি, 190টি, 195টি, 205টি, 200টার মতো, ওই রে এতগুলো দেশ, 296, 290, 295। আচ্ছা, টোটাল হচ্ছে 190টা, বলো তো 190টা। সেই 190টা দেশের মধ্যে আমরা যদি বলি প্রত্যক্ষ বিনিয়োগের দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 100, কততম বলো তো? 168তম। কততম বলো? 168তম হচ্ছে বাংলাদেশের অবস্থান। ওকে, অর্থাৎ সবচেয়ে বেশি বিনিয়োগ করতে আগ্রহী হয়, প্রত্যক্ষ বিনিয়োগ করে এরকম দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 168তম। আবার বলতেছি, 168তম হচ্ছে কি, যে অন্যান্য দেশ থেকে বিনিয়োগ করার মতো বিনিয়োগ করে, মানে বিনিয়োগ সুবিধা আছে বা বিনিয়োগ করে, এরকম দিক থেকে হচ্ছে 168তম হচ্ছে বাংলাদেশ, যেখানে 190টা দেশ আছে। এবং যদি আমরা বলে থাকি যে বৈদেশিক বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদান, তাদের কর প্রদান বা বৈদেশিক বাণিজ্য বা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কততম, সেটা একদম অবাস্তব। সেটা হচ্ছে কি অবাস্তব বলতে কি, সেটা একদম বেশি খারাপ বিষয়। এটা হচ্ছে 189তম। কততম বলো? 189তম। মানে বৈদেশিক যে বিনিয়োগ করে তাদের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা বৃদ্ধি বা তাদের সুযোগ সুবিধা কতটুক বা তাদের নিরাপত্তা কতটুক, সেগুলো কর প্রদান, এই সবগুলোর বিষয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 189তম। তার মানে একদম সুযোগ সুবিধা কমে দেওয়া হয় তাদেরকে। ঠিক আছে, আর বিনিয়োগের দিক থেকে হচ্ছে তারা অনেকটা বিনিয়োগ করে। অ্যাকচুয়ালি 168তমের মধ্যে বাংলাদেশ পড়ছে, সবচেয়ে বেশি বিনিয়োগ করে, প্রত্যক্ষ বিনিয়োগ করে এমন দিক থেকে। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো সবাই? এতটুকু একটু থিওরিটিক্যাল মানে পরিসংখ্যান টাইপের পড়া ছিল। এখন যেটা করবো, আমরা পরিসংখ্যান টাইপের পড়া থেকে একটু পয়েন্ট টাইপের পড়ায় চলে আসবো। ঠিক আছে, একটু সবাই এতটুকু বুঝছো কিনা একটু বলো আমাকে। এতটুকু ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখবা। এতটুকু ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখবা। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি বাংলাদেশ? হাই রে, তারপর যে থ্যাঙ্কস অ্যালট ভাইয়া, আমি একটু আগেই লেসন চ্যাপ্টার আপনার ক্লাস করতে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে দেশ কোনটি? আচ্ছা, তারপর হচ্ছে আবার একটু বলেন, আবার কেমনে বলবো, এখন তো বলেই দিলাম। আচ্ছা, আমি আবার বলতেছি সেই বিষয়টা, সেটা হচ্ছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, সেই প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 168তম। দ্যাট মিনস প্রত্যক্ষ বিনিয়োগ করে এমন দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে, মানে বাইরের দেশের মানুষ আমাদের দেশে করতেছে এরকমের মধ্যে হচ্ছে 168তম। দ্যাট মিনস সবচেয়ে বেশি বিনিয়োগ করে অন্যান্য দেশগুলোতে, আমাদের দেশ একদম শেষের দিকে আছে আর কি। তারপর হচ্ছে সুরক্ষা প্রদান, বিদেশিদের সুরক্ষা প্রদান, আয়কর প্রদান, বৈদেশিক বাণিজ্য তারপর চুক্তি সম্পাদন, এই বাস্তবায়ন, এগুলোর দিক থেকে হচ্ছে বাংলাদেশের অবস্থান 189তম।
190টার মধ্যে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পারছি, ওকে, তাহলে শেষ। আমি একটু তোমাদেরকে একটু বলে রাখি, আমরা গত ক্লাসটাতে শিল্পের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা যেটা করব, সেই যে শিল্পর নামগুলো বলছিলাম, সেই বিভিন্ন শিল্পের নামগুলো, অর্থাৎ সেই শিল্পের গুরুত্বগুলো একটু দেখব, অর্থাৎ কোন শিল্পের কতটুকু আমাদের দেশে প্রয়োজন সেটা একটু দেখব, গুরুত্ব বা ভূমিকা। তারপর আমরা সেই শিল্পের সমস্যাগুলো দেখতে পারি এবং সেগুলো সমস্যার সমাধানের উপায়গুলো আমরা দেখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কয়েকটা জিনিস দেখি। প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির শিল্প, যেটাকে আমরা বলি কি শিল্প বলো? বাংলাদেশের যে কুটির শিল্প, সেই কুটির শিল্প বা ক্ষুদ্র কুটির একসাথে বলতে পারবো, সমস্যা নেই এখানে, যেহেতু তেমন বেশি পার্থক্য নেই ক্ষুদ্র আর কুটিরের মধ্যে। আমরা ক্ষুদ্র কুটির শিল্পের যে সমস্যা সমাধান এবং যে ভূমিকা বা যে গুরুত্ব, সেই গুরুত্বগুলো আমাদেরকে লিখতে হবে। প্রথমত আমরা লিখি সেটা হচ্ছে কুটির শিল্প সম্পর্কে লিখি। ক্ষুদ্র কুটির লিখতে পারবে, সমস্যা নেই। প্রথমত 1 নম্বর আমরা যে পয়েন্টটা লেখার ট্রাই করবো সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র এবং কুটির শিল্পের ভূমিকা, ঠিক আছে? বাংলাদেশে অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব, এই পয়েন্টটা আমরা একটু আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব। আচ্ছা, তোমাদের পরীক্ষায় যদি চলে আসে শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব, তাও কিন্তু তোমরা এটা লিখতে পারবা, বা যদি চলে আসে বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের গুরুত্ব, তাও কিন্তু তোমরা সেম জিনিসটা লিখতে পারবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা দুইটার জন্য একসাথে লিখে ফেলতেছি বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব। প্রথমত আমরা এখানে পয়েন্ট আকার লিখবো। আমরা মনে রাখবো যে সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা যত বেশি পয়েন্ট লিখতে পারবো তত বেশি নাম্বার পাবো, আর যত কম বর্ণনা করে পয়েন্ট বেশি লেখা যাবে তত বেশি নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, আবার একটু সুন্দর করে গোছাই বলি, সেটা হচ্ছে সেকেন্ড পেপারের ক্ষেত্রে বেশি বেশি পয়েন্ট লেখার চেষ্টা করবা, বর্ণনা কম লেখার চেষ্টা করবা, ঠিক আছে? পয়েন্ট বেশি, বর্ণনা কম, আর এর ফলে যেটা হবে সেটা হচ্ছে মার্কস বেশি পাওয়া যাবে। ওকে, আমরা একটু বলি, সেটা হচ্ছে সবাই একটু লিখে ফেলো। 1 নম্বর, আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? দ্রুত পয়েন্টগুলো বলবা, সবাই একটু দ্রুত লিখে ফেলবা। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর সবাই লিখো কর্মসংস্থান বৃদ্ধি। ক্ষুদ্র এবং কুটির শিল্প যদি বাড়ে দেশে, তাহলে এটা প্রথম ভূমিকা যে গুরুত্ব সেটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। 1 নম্বর লিখে ফেলি সবাই, কর্মসংস্থান বৃদ্ধি। 1 নম্বর সবাই লিখো কর্মসংস্থান বৃদ্ধি, দ্রুত লিখবা। 1 নম্বর হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। 1 নম্বর কর্মসংস্থান বৃদ্ধি। 1 কর্মসংস্থান বৃদ্ধি। 2 কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস। 1 নম্বর কর্মসংস্থান বৃদ্ধি। 2 কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস। 1 কর্মসংস্থান বৃদ্ধি। কোনো পয়েন্ট না বুঝে থাকলে কমেন্ট বক্সে বলে দিব, আমি কমেন্ট বক্স কিন্তু চেক করতেছি, আমি কিন্তু অলওয়েজ কমেন্ট বক্সে আমার চোখ থাকে, ঠিক আছে? তোমরা যেটা করবা, কোনো পয়েন্ট না বুঝলে কমেন্ট বক্সে সেটা পয়েন্টের নামটা লিখে দিবা, তাহলে আমি সেটা বলে দিব, ঠিক আছে? নাম্বারটা বললে হবে, পয়েন্টের তাও বলে দিব। 1 নম্বর হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। 2 নম্বর কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস। কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস। 2 নম্বর কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস। আমি কিন্তু সবগুলো এক্সপ্লেন করতেছি না, জাস্ট তোমরা লিখে ফেলো, ঠিক আছে? না বুঝলে সেটা বলবা। কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস। 3 নম্বর লিখো বিনিয়োগ সুবিধা। 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 বিনিয়োগ সুবিধা লিখে দিতাম, আরেকবার বলেন। লিখে দিতাম, লিখে দিলে সময় বেশি চলে যাবে, এই জন্য আমি লিখতেছি না, আমি লিখতে গেলে অনেক সময় চলে যাবে। আচ্ছা, কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস। প্রথমত বলতেছি কর্মসংস্থান বৃদ্ধি। 2 কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস। 3 বিনিয়োগ সুবিধা। 3 বিনিয়োগ সুবিধা। 3 বিনিয়োগ সুবিধা। তারপর লিখো 4 নম্বর স্ত্রী লোকের কর্মসংস্থান সৃষ্টি। 4 নম্বর স্ত্রী লোকের কর্মসংস্থান সৃষ্টি। 4 স্ত্রী লোকের কর্মসংস্থান, ফার্স্ট হইতে হবে তোমাদেরকে, দ্রুত লিখতে হবে, ঠিক আছে? 3 স্ত্রী লোকের কর্মসংস্থান সৃষ্টি, 4 স্ত্রী লোকের কর্মসংস্থান সৃষ্টি। স্ত্রী লোকের কর্মসংস্থান সৃষ্টি 4। 5 নম্বর লিখো জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। 5 নম্বর লিখো জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। 5 নম্বর লিখো জীবনযাত্রার মান উন্নয়ন। 5 জীবনযাত্রার মান উন্নয়ন। 6 নম্বর লিখো সম্পদের সুষম বন্টন। 6 নম্বর লিখো সম্পদের সুষম বন্টন। ভাইয়া আপনি বলেন, হ্যাঁ আমি বলতেছি সুষম
কি বলছি সম্পদের সুষম বন্টন 6 নাম্বার সম্পদের সুষম বন্টন 5 নাম্বার জীবনযাত্রার মান উন্নয়ন 4 নাম্বার স্ত্রী লোকের কর্মসংস্থান সৃষ্টি শেষ স্ত্রী লোক কর্মসংস্থান সৃষ্টি 4 5 নাম্বার জীবনযাত্রার মান উন্নয়ন 6 সম্পদের সুষম বন্টন 6 নাম্বার সম্পদের সুষম বন্টন তারপর লিখো 8 নাম্বার লিখো সরি 7 নাম্বার লিখো সবাই 7 নাম্বার লিখো কাঁচামালের সদ্য ব্যবহার সবাই লিখবা কাঁচামালের সদ্য ব্যবহার তার মানে সৎ ব্যবহার হবে কাঁচামালে কেমন কাঁচামালের সদ্য ব্যবহার বা সৎ ব্যবহার কেমন কাঁচামালের সদ্য ব্যবহার 7 নাম্বার লিখো কাঁচামালের সদ্য ব্যবহার তারপর লিখো 8 নাম্বার লিখো বৈদেশিক মুদ্রা সঞ্চয় 8 নাম্বার লিখো বৈদেশিক মুদ্রা সঞ্চয় 1 আর 2 বলেন 1 আর 2 হচ্ছে 1 নাম্বার কর্মসংস্থান বৃদ্ধি 2 নাম্বার হচ্ছে কৃষিতে জনসংখ্যা চাপ হ্রাস স্যার বিনিয়োগ সুবিধাটা একটু বুঝিয়ে দেন হ্যাঁ বিনিয়োগ সুবিধাটা একটু বুঝিয়ে দিচ্ছি এখানে একজন বলছে বিনিয়োগ সুবিধা বুঝতেছে না যদি ক্ষুদ্র এবং কুটির শিল্প সম্প্রসারণ হয় তাহলে যেটা দেখা যাবে যে আমরা কম পরিমাণ টাকা থাকলেও আমরা বিনিয়োগ করতে পারবো এই বিষয়টাকে বলা হচ্ছে যে বিনিয়োগ সুবিধা কি পাবে বৃদ্ধি পাবে দেশে যদি কি হয়ে থাকে এই ধরনের শিল্প গঠিত হয়ে থাকে ওকে আমি আবার চলে আসতেছি আমাদের জায়গায় সেটা হচ্ছে কি কাঁচামালের সদ্য ব্যবহার বলছি 7 নাম্বার 8 নাম্বার বলছি বৈদেশিক মুদ্রা সঞ্চয় 8 নাম্বার বৈদেশিক মুদ্রা সঞ্চয় 8 নাম্বার কি বললাম বৈদেশিক মুদ্রা সঞ্চয় 8 নাম্বার বৈদেশিক মুদ্রা সঞ্চয় আচ্ছা যারা লিখতেছো তারা নোটগুলো একটু আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে একটু শেয়ার করবা যাতে সবাই যারা অনেকে লিখতে পারে না তারা যাতে লিখতে পারে আর কি ঠিক আছে সবাই গ্রুপে একটু শেয়ার করে দিবা যারা লিখতে পারবে না ঠিক আছে তারা যাতে দেখতে পারে কয়েকটা পয়েন্ট হয়তো লিখতে পারেন অনেকে ভাইয়া সপ্তম অধ্যায় কখন করাবেন ইনশাআল্লাহ করাবো ঠিক আছে তারপর হচ্ছে ভাইয়া আবার 9 নাম্বারটা হ্যাঁ আমার আবার বলতেছি 8 নাম্বার হচ্ছে 8 নাম্বার বলছি 8 নাম্বার কি বলছিলাম বৈদেশিক মুদ্রা সঞ্চয় 8 নাম্বার বলছি বৈদেশিক মুদ্রা সঞ্চয় 7 বুঝি নাই 7 নাম্বার বলছি আমরা কাঁচামালের সদ্য ব্যবহার অর্থাৎ আমরা যদি এই কুটির এবং ক্ষুদ্র শিল্প এগুলো কিন্তু কাঁচামাল থেকে কোনো জিনিস তৈরি করে তাই না যেমন ধর আমরা যদি বলি যে আমরা সুতা তৈরি করব তাহলে সেটা আসে তুলা থেকে তাহলে কি হবে যে তুলাগুলোর সদ্য ব্যবহার হবে যদি আমরা এই শিল্পগুলো গড়ে তুলতে পারি ঠিক আছে ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলো গড়ে তুলতে পারি যে কাঁচামালগুলো আছে সেগুলো সৎ ব্যবহার হবে ভালো ব্যবহার হবে সেগুলো ওয়েস্ট হবে না ঠিক আছে সেগুলোর আমরা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবো ভাই আমি মাত্র আসছি কিছুই বুঝি না আচ্ছা একটু ওয়েট করো তুমি বুঝতে পারবা নেক্সট টপিকে গেলেই তুমি বুঝতে পারবা ঠিক আছে আচ্ছা আর আগে যে ক্লাসগুলো মিস হয়েছে সেগুলো অবশ্যই করে নিবা ইউটিউবে আপলোড হবে এটাও আগের যে অংশটা মিস করছো সেটা দেখে নিতে পারবা ভাইয়া গ্রুপে কিভাবে জয়েন হব গ্রুপে জয়েন বলতে তুমি গ্রুপে আমাদের পেজে গেলেও গ্রুপের লিংক পেয়ে যাবা অথবা তুমি ফেসবুকে সার্চ করলে হবে পড়ালেখা দিয়ে সার্চ করলে গ্রুপ পেয়ে যাবা ঠিক আছে সেখানে গ্রুপে অ্যাড হয়ে গেলে হবে আচ্ছা তারপর হচ্ছে কাঁচামালের শব্দ ব্যবহার এটা তো বললাম তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা সঞ্চয় 8 নাম্বার বলছি দেন 9 নাম্বারে চলে আসি 9 নাম্বার লিখো রুচি মাফিক উৎপাদন 9 নাম্বার লিখো রুচি মাফিক উৎপাদন কেমন এই ক্ষুদ্র এবং কুটির শিল্পটা অ্যাকচুয়ালি মানুষের রুচি নিয়ে বেশি কাজ করে থাকে কারণ এগুলো ছোট প্রতিষ্ঠান তো এগুলো আসলে ছোটখাটো জিনিস উৎপাদন করে থাকে যেমন ধরো অনেক সুন্দর সুন্দর কুটির শিল্পর জিনিস আছে যেমন ধরো নকশি খাতা থেকে শুরু করে তোমার বিভিন্ন বেতের তৈরি জিনিস তারপর হচ্ছে পাথরের তৈরি জিনিস তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো ক্ষুদ্র এবং কুটির শিল্পের মধ্যে পড়ে তো এগুলো আসলে ওই যে আমরা বললাম যে রুচি মাফিক উৎপাদন সেই বিষয়টাকে কভার করতেছে আর কি ঠিক আছে রুচি মাফিক উৎপাদন করা যায় যদি আমরা কি করে থাকি এই ক্ষুদ্র এবং কুটির শিল্প সম্প্রসারণ করে থাকি তারপরে চলে আসি আমরা পরিবেশ বান্ধব সবাই লিখি 10 নাম্বার পরিবেশ বান্ধব অর্থাৎ এই শিল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রে শিল্প বান্ধব হয়ে থাকে বিধায় এগুলোর গুরুত্ব অপরিসীম আসসালামু আলাইকুম ভাইয়া নোটিফিকেশন আসতে অনেক দেরি হয়ে যায় অনেক লেট করে ফেলছি আচ্ছা নোটিফিকেশন আসতে দেরি হয়ে গেলে অলওয়েজ মাথায় রাখতে হবে এটা হচ্ছে 9:30 এর ক্লাস 9:30 এ শুরু হয়ে যায় তো পেজ একটু ঘোরাফেরা করতে হবে ভাইয়া ইউটিউবে আপনার অনেক ক্লাস দেখছি থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া ফার্স্ট পেপারের ক্লাস কবে হবে নাকি হ্যাঁ হবে ফার্স্ট পেপারের ক্লাস হবে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকো তারপর হচ্ছে ভাইয়া ইউটিউবে আপনার ওকে কি বললাম পরিবেশ বান্ধব 10 নাম্বার পরিবেশ বান্ধব তারপর লিখো 11 নাম্বার লিখো গ্রামীণ 11 নাম্বার লিখো গ্রামীণ অর্থনীতির বিকাশ 11 নাম্বার লিখো গ্রামীণ অর্থনীতির বিকাশ
গ্রামীণ অর্থনীতির বিকাশ, গ্রামীণ অর্থনীতির বিকাশ, গ্রামীণ অর্থনীতির বিকাশ। তারপর লিখো সবাই উপজাত দ্রব্যের ব্যবহার, উপজাত দ্রব্যের ব্যবহার। 11 নম্বর 12 নম্বর লিখবা, 12 নম্বর উপজাত দ্রব্যের ব্যবহার। এটা একটু বোঝা দিচ্ছি। উপজাত দ্রব্যের ব্যবহার মানে হচ্ছে যেই দ্রব্যগুলো আমরা ফেলে দিই, যে দ্রব্যগুলো আমাদের ওয়েস্ট হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোর সদ্য ব্যবহার হয় যদি আমরা ক্ষুদ্র এবং কুটির শিল্প সম্প্রসারণ করতে পারি। ঠিক আছে, উপজাত 12 নম্বর লিখবা, উপজাত দ্রব্যের ব্যবহার, উপজাত দ্রব্যের ব্যবহার। হাই রে নেট প্রবলেম। আচ্ছা, নেট কি প্রবলেম করতেছে? নেট কি প্রবলেম করে? আচ্ছা, উপজাত দ্রব্যের ব্যবহার। তারপর চলে আসি আমরা অতিরিক্ত আয় অর্জন। একটু লিখতে হবে সবার, অতিরিক্ত আয় অর্জন। 13 নম্বর অতিরিক্ত আয় অর্জন। 13 নম্বর সবাই একটু লিখি, অতিরিক্ত আয় অর্জন, অতিরিক্ত আয় অর্জন। তারপর লিখি আমরা, তারপর আমরা লিখি 13 নম্বর লিখি অতিরিক্ত আয় অর্জন, অতিরিক্ত আয় অর্জন 13 নম্বর। তারপর 14 নম্বর লিখো, 14 নম্বর লিখো সুষম উন্নয়ন, 14 নম্বর লিখো সুষম উন্নয়ন, 14 নম্বর লিখো সুষম উন্নয়ন। 10 কত বলছি সেটা তো ভুলে গেছি আমি, 10 কত বলছিলাম ভুলে গেছি। কেউ যদি মনে থাকে একটু লিখে দাও, 10টা আবার একটু বলেন, কেউ যদি মনে থাকে একটু লিখে দাও 10 নম্বরটা কি বলছিলাম, কমেন্ট বক্সে একটু লিখে দাও। 14 হচ্ছে, 14 কি বললাম? অতিরিক্ত সুষম উন্নয়ন, সুষম উন্নয়ন। 15 লিখো, 15 নাম্বার লিখো লাস্ট, এটা 15 এটা লাস্ট, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। 15 নাম্বারটা লাস্ট, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। 15 নাম্বার এটাই লাস্ট, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, এটাই শেষ। ক্ষুদ্র এবং কুটির শিল্পের যে গুরুত্ব সেটা আমরা শেষ করে দিলাম। এই 15টা পয়েন্ট আমরা মনে রাখার চেষ্টা করব এবং পরীক্ষার হলে আমরা মিনিমাম 12 থেকে 13টা পয়েন্ট লেখা ট্রাই করব। 12 থেকে 13টা পয়েন্ট একদম সর্বনিম্ন বলতেছি, এর চেয়ে বেশি লিখতে পারলে তুমি বেশি মার্ক পাবা। ঠিক আছে, পয়েন্ট বেশি লিখবা, বর্ণনা কম লিখবা, এটা সবসময় মাথায় রাখবা। সেকেন্ড পেপারের ক্ষেত্রে পয়েন্ট বেশি লিখবা, বর্ণনা কি কম। পয়েন্ট লিখবা একটা, বর্ণনা লিখবা 1 লাইন, এর চেয়ে বেশি না, বা 1.5 লাইন 2 লাইন, এর চেয়ে বেশি যেন না হয় বর্ণনা। ঠিক আছে, পরিবেশ বান্ধব। ওকে, পরিবেশ বান্ধব অনেকে বোঝে নাই। পরিবেশ বান্ধব মানে হচ্ছে, হ্যাঁ 10 নম্বরটা মনে হয় পরিবেশ বান্ধব বলছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। 10 নম্বর অনেকে আনসার দিয়ে দিয়েছে, যে লিখতে পারো না একটু লিখে নিবা। আচ্ছা, এখন আমরা চলে আসি, তাহলে বুঝতে পারছি যে বাংলাদেশে অর্থনীতিতে ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব। এখন আমরা তার পরের পয়েন্টে চলে যাই। তার পরের পয়েন্ট হচ্ছে গুরুত্ব তো আমরা বুঝলাম, এখন আমরা বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র এবং কুটির শিল্পের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো একটু লিখবো, কেমন? বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির শিল্পের সমস্যা বলি। ঠিক আছে, সমস্যা বলি, সেই সমস্যাবলীগুলো আমরা একটু লেখার ট্রাই করব। কি কি সমস্যা রয়েছে বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির শিল্পের সমস্যাবলী, এগুলো পরীক্ষা আসবেই। ক্ষুদ্র এবং কুটির শিল্পের সমস্যাবলীগুলো কি কি আমরা একটু লেখার ট্রাই করব। ঠিক আছে, সবাই একটু লিখে ফেলবো, দ্রুত লিখবা, আমি একটু দ্রুত বলবো। ওকে, 1 নম্বর হচ্ছে, 1 নম্বর যেটা সেটা হচ্ছে মূলধনের স্বল্পতা। সবাই লিখে ফেলবা, মূলধনের স্বল্পতা। মূলধনের স্বল্পতা 1 নম্বর লিখো। 15 নাম্বারটা কি? 15 নাম্বারটা বলছি দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন বলছি 15 নাম্বারটা। 15টা বুঝিয়ে দেন। আচ্ছা, 15টা কি বোঝাবো? দ্রুত অর্থনৈতিক উন্নয়ন মানে এই শিল্পগুলো যদি আমরা কি করতে পারি, ভালো মতো স্থাপন করতে পারি, তাহলে যেটা দেখা যাবে যে অর্থনৈতিক উন্নয়ন অনেক বেশি দ্রুত হবে, কারণ এগুলো অনেক বড় একটা মানুষকে নিয়ে কাজ করে, মানে শ্রম শক্তির অনেক বড় একটা অংশ হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্পের সাথে জড়িত। যার জন্য এটাতে যদি আমরা উন্নয়ন করতে পারি, অ্যাকচুয়ালি আমরা কিসের মাধ্যমে, কিতে উন্নয়ন হয়ে যাব, আমরা হচ্ছে তোমার টোটাল শিল্পের মধ্যে বা অর্থনৈতিকভাবে আমরা উন্নয়ন করতে পারবো যদি আমরা কুটির এবং ক্ষুদ্র শিল্পকে উন্নয়ন করতে পারি, তাই বলা হচ্ছে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। আচ্ছা, তারপর চলে আসি আমরা বাংলাদেশের ক্ষুদ্র এবং কুটির শিল্পের সমস্যাবলীগুলো বলতেছি। ভাই আপনার বোঝানোর ক্ষমতা অনেক, থ্যাংক ইউ মুসলিমা আক্তার। আচ্ছা ভাইয়া প্রথম পত্রে 9 অধ্যায়ে কিছু 2টা ইউটিউবে জানিয়ে। আচ্ছা আচ্ছা, পরবর্তীগুলো দেওয়া হবে ইনশাল্লাহ, ওয়েট করতে হবে, আমার এক্সাম চলতেছে তাই। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাবলী বলতেছি আমরা। সমস্যাবলী 1 নম্বর সমস্যা হচ্ছে মূলধনের স্বল্পতা। সবাই লিখে ফেলো, 1 নম্বর মূলধনের স্বল্পতা। 1 নম্বর সবাই লিখো, মূলধনের স্বল্পতা। 1 নম্বর লিখো মূলধনের স্বল্পতা। 1 মূলধনের স্বল্পতা। 2 ঋণের অভাব। 1 নম্বর মূলধনের স্বল্পতা। 2 নম্বর সবাই লিখো ঋণের অভাব। 2 নম্বর সবাই লিখো ঋণের অভাব। 2 নম্বর সবাই লিখো ঋণের অভাব। 3 নম্বর লিখো প্রাচীন উৎপাদন পদ্ধতি। এগুলো আমরা সমস্যা বলতেছি, কি কি সমস্যা হইতে পারে? 1 মূলধনের স্বল্পতা, 2 ঋণের অভাব, 3 প্রাচীন উৎপাদন পদ্ধতি। পরীক্ষার আগের দিন অন্ততপক্ষে পয়েন্টগুলো একবার চোখ বোলাই যাবা, ঠিক আছে, একবার দেখে যাবা, তাহলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার জন্য ইকোনমিক্সে পাস করছি। আচ্ছা
থ্যাংক ইউ। তারপর হচ্ছে 11-12 নম্বরটা একটু বলেন। 11-12 নম্বরটা আমি ভুলে গেছি, কেউ যদি পারো একটু ওকে হেল্প করো। আচ্ছা, 1 হচ্ছে মূলধনের স্বল্পতা, 2 ঋণের অভাব, 3 প্রাচীন উৎপাদন পদ্ধতি। 4 নাম্বার লিখো, 4 নাম্বার লিখো কাঁচামালের অভাব। 4 নাম্বার লিখো কাঁচামালের অভাব। 4 কাঁচামালের অভাব। 4 নাম্বার লিখো কাঁচামালের অভাব। তারপর লিখো 5 নাম্বার শ্রমিকের অশিক্ষা। শ্রমিকের অশিক্ষা 5 নাম্বার। শ্রমিকের না, শ্রমিকদের অশিক্ষা, দ্যাট মিনস শ্রমিকরা শিক্ষিত নয়, মানে দক্ষ নয় আর কি, ঠিক আছে ভাইয়া। ইকোনমিক্স ফার্স্ট পেপারের 9 চ্যাপ্টারের ফুল ভিডিও চাই ইনশাল্লাহ। তারপর হচ্ছে কয়বার আক্স করছি এক কথা, কি আক্স করছো ভাইয়া আমি বুঝি নাই তো। দ্বিতীয় পত্র নবোদয় বাকি ক্লাসগুলো, আচ্ছা ওকে, আচ্ছা কি বলছি বলো। 5 নাম্বার হচ্ছে শ্রমিকদের অশিক্ষা, শ্রমিকদের অশিক্ষা 5 নাম্বার, শ্রমিকদের অশিক্ষা 5 নাম্বার হচ্ছে শ্রমিকদের অশিক্ষা 5 নাম্বার, শ্রমিকদের অশিক্ষা। তারপর চলে আসি আমরা এরপরে 6 নাম্বার লিখো কারিগরি। 6 নাম্বার লিখো কারিগরি, কারিগরি, কারিগরি জ্ঞানের অভাব। 6 নাম্বার কারিগরি জ্ঞানের অভাব, কারিগরি জ্ঞানের অভাব। 6 নাম্বার সবাই লিখি কারিগরি জ্ঞানের অভাব। 6 নাম্বার সবাই লিখো কারিগরি জ্ঞানের অভাব। ধুর আর কমেন্ট করব না মুনিরা, ধুর আর কমেন্ট করব না মুনিরা বলতেছে। আচ্ছা কি কমেন্ট, কেন কমেন্ট রাগ করতেছো কেন তোমরা এত? আমি কমেন্ট সবগুলো পড়ার ট্রাই করতেছি, পারতেছি না তো, অনেক কমেন্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফার্স্ট আপনার লাইভ ক্লাস করছি। আচ্ছা ওয়েলকাম তোমাকে মিম। তারপর হচ্ছে কি তাইবা ইসরাত তাজবি, দ্বিতীয় না প্রথম, আচ্ছা যাই হোক। আমরা কি বলতেছি, বাংলাদেশের কারিগরি জ্ঞানের অভাব। 6 নাম্বার হচ্ছে কারিগরি জ্ঞানের অভাব। 6 নাম্বার কারিগরি জ্ঞানের অভাব। তারপর লিখো 7 নাম্বার হচ্ছে স্বল্প মজুরি। 7 নাম্বার লিখো স্বল্প মজুরি। 7 নাম্বার লিখো সবাই স্বল্প মজুরি। 7 স্বল্প মজুরি। ভাইয়া এই অধ্যায়ের আগের ক্লাসটা কই পাবে? আগের ক্লাসটা হচ্ছে ইউটিউবে পাওয়া যাবে, ইউটিউবে গেলে পাওয়া যাবে, ঠিক আছে। স্বল্প মজুরি 7 নাম্বার লিখো স্বল্প মজুরি 8। 7 নাম্বার লিখো স্বল্প মজুরি 8 লিখো। পরিবহন ও যোগাযোগ সমস্যা 8, পরিবহন ও যোগাযোগ সমস্যা। 3 নাম্বারটা আবার বলেন, 3 নাম্বারটা হচ্ছে প্রাচীন উৎপাদন পদ্ধতি। 3 প্রাচীন উৎপাদন পদ্ধতি। 9 নাম্বারটা বলবেন নাকি? 9 নাম্বারটা বলতে কিসের 9 নাম্বার? আগের 9 নাম্বার, এগুলো তো অনেক আগে বলছি, এগুলো তো আমি ভুলে গেছি কোন 9 নাম্বার বলছিলাম, কোন জায়গায় ভুলে গেছি আমি। ইয়াগুলো সিরিয়ালগুলো মনে রাখতে পারি না, ঠিক আছে। এখানে আমি মানে অন্য সিরিয়ালে বলি তো এই জন্য সিরিয়ালগুলো মনে থাকে না, ঠিক আছে। কেউ যদি পারো একটু হেল্প করো। আচ্ছা কি বলছি বলো। 8 নাম্বার হচ্ছে পরিবহন ও যোগাযোগ সমস্যা। 8 নাম্বার হচ্ছে পরিবহন ও যোগাযোগ সমস্যা। 8 নাম্বার পরিবহন ও যোগাযোগ সমস্যা। আমার একটা কমেন্টও পড়েন না সালমা, এই যে পড়ে দিলাম। তারপর হচ্ছে কি তামিমা, আমার একটাও কমেন্ট পড়লেন না, তাও পড়ে দিলাম। তারপর চলে আসো 8 নাম্বার হচ্ছে পরিবহন ও যোগাযোগ সমস্যা। 9 নাম্বার লিখো সবাই, 9 নাম্বার লিখো সীমাবদ্ধ বাজার। 9 নাম্বার লিখো সীমাবদ্ধ বাজার। 9 নাম্বার সীমাবদ্ধ বাজার, সীমাবদ্ধ বাজার। কেউ কোনো পয়েন্ট না বুঝলে সেটা অবশ্যই বলবা। পরিবহন সীমাবদ্ধ বাজার, 9 নাম্বার লিখো সীমাবদ্ধ বাজার। তারপর লিখো 10 নাম্বার, চলে আসি 10 নাম্বার লিখো অপর্যাপ্ত শক্তি সম্পদ। অপর্যাপ্ত শক্তি সম্পদ, অপর্যাপ্ত শক্তি সম্ভব, অপর্যাপ্ত শক্তি সম্পদ। অর্থাৎ এটা আমি একটু বুঝাই যে অপর্যাপ্ত শক্তি সম্পদ বলতে কি বোঝানো হচ্ছে। আমরা এই যে কুটির শিল্পে যে যন্ত্রপাতিগুলো ইউজ করে থাকি বা যে সম্পদগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো কিন্তু পর্যাপ্ত ডেভেলপ না, বা সেগুলো হচ্ছে একদম উন্নত প্রযুক্তিগুলো আমরা ইউজ করতে পারি না, সেটাই বলা হচ্ছে যে অপর্যাপ্ত শক্তি সম্পদ। কেমন ভাইয়া এই ক্লাস কখন ইউটিউবে দিবেন? আমি অনেক লেটে ক্লাসে জয়েন করছি, আগামীকালকের মধ্যে ইউটিউবে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। 3 নাম্বারটা আবার বলেন। 3 নাম্বারটা আমরা বলছিলাম প্রাচীন উৎপাদন পদ্ধতি। কেমন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইদুল ইসলাম, আচ্ছা কমেন্ট অনেক আগে থেকেই করতেছি, আপনি না পড়লে এটা কি আমার দোষ? না আমার দোষ, সব আমার দোষ, ঠিক আছে, আমার দোষ সব। তারপর হচ্ছে অপর্যাপ্ত শক্তি সম্পদ, অপর্যাপ্ত শক্তি সম্পদ। দেন চলে আসি 11 নম্বর হচ্ছে নিম্নমানের। 11 নম্বর সবাই লিখি নিম্নমানের, নিম্নমানের পণ্যদ্রব্য, নিম্নমানের পণ্যদ্রব্য 11 নম্বর নিম্নমানের পণ্যদ্রব্য। তারপর চলে আসি 12 নম্বরে
3 নাম্বার 11 নাম্বার নিম্নমানের পণ্যদ্রব্য, 12 নাম্বার হচ্ছে মধ্যবর্তী দালালের প্রভাব। মধ্যবর্তী দালালের প্রভাব চিনি সবাই, দালাল সবাই চিনি। মধ্যবর্তী দালাল বা যারা ফড়িয়া ব্যবসায়ী থাকে তাদের কি প্রভাব বেশি রয়েছে, মধ্যবর্তী দালালের প্রভাব, মধ্যবর্তী দালালের প্রভাব। তারপরে চলে আসি, তারপরে সবাই চলে আসি মধ্যবর্তী দালালের প্রভাব এন্ড আমরা চলে আসি সরকারি সহযোগিতার অভাব 13 নাম্বার। মধ্যবর্তী দালালের প্রভাব 12 নাম্বার, 13 নাম্বার হচ্ছে সরকারি সহযোগিতার অভাব। সরকারি সহযোগিতার অভাব কেমন, সরকারি 9 নাম্বার কি বলছি, 9 নাম্বার বলছি সীমাবদ্ধ বাজার, 9 নাম্বার বলছি সীমাবদ্ধ বাজার কেমন। আচ্ছা 10 নাম্বার বলছি অপর্যাপ্ত শক্তি সম্পদ, 11 নাম্বার হচ্ছে নিম্নমানের পণ্যদ্রব্য, আর 12 নাম্বার বলছি মধ্যবর্তী দালালের প্রভাব, আর 13 নাম্বার বলছি সরকারি সহযোগিতার অভাব। 13 নাম্বার সরকারি সহযোগিতার অভাব। তারপর সরকারি সহযোগিতার অভাব, অনেকদিন পর ক্লাস করতে আসলাম। আচ্ছা তারপর হচ্ছে তিশা ভাইয়া কই থেকে পড়াচ্ছেন, বইয়ে খুঁজে পাচ্ছি না। আচ্ছা তুমি খুঁজে পাবা, বাংলাদেশে অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের সমস্যাগুলি পড়াচ্ছি আমরা, এটা তুমি মাঝামাঝিতে পেয়ে যাবা, ঠিক আছে, চ্যাপ্টারের মাঝামাঝি কোনো জায়গায় পেয়ে যাবা। আচ্ছা 13 নাম্বার কি বলছি যে সরকারি সহযোগিতার অভাব কেমন, সরকারি সহযোগিতার অভাব, সরকারি সহযোগিতার অভাব। তারপর চলে আসো তারপর লিখো 14 নাম্বার হচ্ছে বিদেশি, 14 নাম্বার হচ্ছে বিদেশি পণ্যের অবাধ আমদানি, বিদেশি পণ্যের অবাধ আমদানি, বিদেশি পণ্যের অবাধ আমদানি। 14 নাম্বার বিদেশি পণ্যের অবাধ আমদানি। 14 নাম্বার লিখি সবাই। ভাইয়া একটু বলেন কবে থেকে ফার্স্ট পেপার ক্লাস শুরু হবে, কবে থেকে শুরু হবে এরকম কোনো নির্ধারিত নেই, যে কোনো সময় শুরু হইতে পারে। অনেকদিন পর ক্লাস করতে আসলাম। আচ্ছা আচ্ছা কি বুঝতে বলো। 14 নাম্বার হচ্ছে মধ্যবর্তী বিদেশি পণ্যের অবাধ আমদানি, বিদেশি পণ্যের অবাধ আমদানি। ওকে বিদেশি পণ্যের অবাধ আমদানি, বিদেশি পণ্যের অবাধ আমদানি। তারপর চলে আসি আমরা 15 নাম্বার, সেটা হচ্ছে সমবায়। 15 নাম্বার লিখো সমবায়ী মনোভাবের অভাব, সমবায়ী মনোভাবের অভাব। আচ্ছা আমাকে একটু বলো তোমরা, এই পয়েন্টটা আগে লিখে ফেলো। সমবায়ী মনোভাবের অভাব লিখে ফেলার পর আমাকে একটু সবাই বলবা যে সমবায়ী মনোভাব বলতে আমরা কি বুঝে থাকি, বা সমবায় বলতে আমরা কি বুঝি সেটা আগে বলো। সমবায় বলতে কি বুঝি, সবাই কি বুঝি সমবায় কাকে বলে, সমবায় কি সবাই বুঝি নাকি আমি বলে দিব, দেখি বলো সমবায় কি সবাই বুঝি, সমবায় কি সবাই বুঝি নাকি বুঝি না। যারা যারা বুঝো ইয়েস লিখো, আর যারা যারা বুঝো না তারা নো লিখবা কেমন। সমবায় সবাই বুঝো কিনা, সমবায় বলতে কি বোঝানো হয়। আমি পাইছি আর সব পয়েন্ট মিলে গেছে ভাইয়া। আচ্ছা মিলে গেলে তো ভালোই, কোনো প্রবলেম নেই, লেখা ট্রাই করো, তাহলে তোমার একবার লেখা হচ্ছে 7 বার পড়ার সমান। আচ্ছা তারপর হচ্ছে কি, তারপর সমন্বয় অভাব। আচ্ছা আচ্ছা অনেকে ইয়েস বলতেছে, অনেকে নো বলতেছে, সমবায় বুঝে না, অনেকে বুঝে। ভাই একটু বুঝিয়ে বলেন। স্যার খুব ঘুম পাচ্ছে, লিখতে পাচ্ছি না, আজকের মতো যাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, টাটা বাই বাই। তারপর হচ্ছে কি সিদ্ধার্থ মুনিরা বলতেছে বুঝি না, বুঝি স্যার অনেক। আচ্ছা তারপর হচ্ছে তারপর চলে আসি আমরা বুঝছি হ্যাঁ বুঝি না, ওকে বুঝি না। আচ্ছা আমি বুঝা দিচ্ছি সমবায় মানে কি। সমবায় মানে হচ্ছে সম পেশায় সমমনের কিছু মানুষ যখন একত্রিত হবে, কিছু মানুষ বলতে সর্বনিম্ন 20 জন হইতে হবে কেমন, সমমনার এবং সমপেশার। সমমনার বলতে তাদের সবার মেন্টালিটি সেম হবে, এবং সমপেশার মানে হচ্ছে সবাই একই পেশার হবে। এরকম মানুষ সর্বনিম্ন 20 জন মানুষ যখন একত্রিত হয়ে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান করবে বা কোনো একটা ব্যবসায় তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য কোনো একটা সংগঠন করবে, সেটাকে আমরা বলে থাকি সমবায় সংগঠন। তো বাংলাদেশের এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের একটা সমস্যা হচ্ছে, সেই ক্ষুদ্র কুটির শিল্পে যারা কাজ করে তারা আসলে সমবায়ের মতো করে কাজ করে না, তারা সমবায়ী যে মনোভাব সে মনোভাবের তাদের অভাব রয়েছে, তারা সমবায়ীভাবে কাজ করে না, তারা ইন্ডিভিজুয়ালি কাজ করে। তো ইন্ডিভিজুয়ালি কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে কেউ চাইলে যে কারো ক্ষতি করতে পারে, বা তাদের যে স্বার্থ সেই স্বার্থ তারা রক্ষা করতে পারে না, ঠিক আছে। বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়ে যায়, সেটা মানে ইন্টারনাল এক্সটার্নাল অনেক ধরনের পরিবেশের তাদের উপর প্রেসার ক্রিয়েট করতে পারে যদি তারা সমবায়ভাবে কাজ না করে। আমরা জানি যে 10 মিলে করি কাজ হারিদ্দি নাহিলাস, বা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। তারপর হচ্ছে তোমার যেটাকে আমরা বলে থাকি একতাই কি
শক্তি, এই জিনিসটা হচ্ছে সমবায়ের মূল বক্তব্য বা মূল যে স্লোগান বলা হয়, ঠিক আছে, একতাই হচ্ছে শক্তি। এই বিষয়টা হচ্ছে তোমার যারা কৃষি শিল্পের সাথে জড়িত আছে অর্থাৎ ক্ষুদ্র এবং কুটির শিল্প, তারা এটা সমবায় মনোভাব তাদের মধ্যে নেই বলেই তারা আসলে কি হয়, প্রবলেমে পড়ে যায়। সেটাই বলা হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্পের সমস্যা। বোঝা গেছে, সমবায়ী মনোভাবের অভাব। দেন চলে আসি 16 নাম্বারটা, সেটা হচ্ছে আধুনিক যন্ত্রপাতির অভাব। সবাই লিখে ফেলো দ্রুত। 16 নাম্বার আধুনিক যন্ত্রপাতির অভাব। 16 নাম্বার আধুনিক, ভাইয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন এই সাবজেক্ট এক্সাম হয় নাকি? ইউনিভার্সিটি এক্সামের মধ্যে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিট, দ্যাট মিনস যেখানে সবাই পরীক্ষা দিতে পারে। ডি ইউনিট বলতে যেটাকে সমাজবিজ্ঞান অনুষদ বলা হয়, এখানে সবাই পরীক্ষা দিতে পারে, আর্টস কমার্স সায়েন্সের সবাই দিতে পারে। সেখানে তোমাদের জিকে এবং ম্যাথের পরিবর্তে যারা সায়েন্সের থাকে তারা হায়ার ম্যাথ বা ম্যাথ দেয়, আর যারা হচ্ছে তোমার আর্টসের থাকে তারা জিকে এবং ইকোনমিক্স যে কোনো একটা দেখাতে পারে, আর যারা কমার্সের থাকে তারাও জিকে এবং ইকোনমিক্সের যে কোনো একটা দেখাতে পারে, ঠিক আছে। তো এখানে ইকোনমিক্সটা এখানে থাকে ইউনিভার্সিটিতে, ওকে, চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে। আচ্ছা কি বলছি বলতো, 16 নাম্বার হচ্ছে আধুনিক যন্ত্রপাতির অভাব, আধুনিক যন্ত্রপাতির অভাব। তারপর লিখো 17 নাম্বার হচ্ছে ভোক্তাদের প্রতিকূল মনোভাব, ভোক্তাদের প্রতিকূল মনোভাব। ভাইয়া 14 নাম্বারটা বোঝায়। আচ্ছা 14 নাম্বার বলছি বিদেশি পণ্যের অবাধ আমদানি। আচ্ছা বিদেশি পণ্যের অবাধ আমদানি মানে হচ্ছে এই ক্ষুদ্র এবং কুটির শিল্প কি তৈরি করে, মনে করো যে ওয়ালমেট তৈরি করে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, পাটের জিনিস, বেতের জিনিস। এখন যেটা হয় সেটা হচ্ছে বিদেশ থেকে এই ধরনের আরো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল অনেক ভালো ভালো জিনিস আমদানি করে নিয়ে আসে মানুষে, ঠিক আছে। তো মানুষ আর দেশে যেগুলো হচ্ছে সেগুলো আর নিতে চায় না, দেশে যে কুটির শিল্পের পণ্যগুলো সেই পণ্যগুলো আর নেয় না, এটাকে বলা হচ্ছে যে বিদেশি পণ্যের অবাধ আমদানি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা একটা সমস্যা। তারপর চলে আসে আমরা ভোক্তাদের প্রতিকূল মনোভাব। 17 নাম্বার বলছি ভোক্তাদের প্রতিকূল মনোভাব, ভোক্তাদের প্রতিকূল মনোভাব কেমন, ভোক্তাদের প্রতিকূল মনোভাব, ভোক্তাদের প্রতিকূল মনোভাব 16 নাম্বার। আচ্ছা 16 নাম্বার আধুনিক যন্ত্রপাতির অভাব, আর 17 নাম্বার হচ্ছে ভোক্তাদের প্রতিকূল মনোভাব। সর্বশেষ 18 নাম্বার হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণের উৎসের অভাব, প্রাতিষ্ঠানিক ঋণের উৎস অভাব। আচ্ছা আমাকে একটু বুঝতে হবে প্রাতিষ্ঠানিক ঋণ মানে কি, সেটা একটু আগে বুঝতে হবে প্রাতিষ্ঠানিক ঋণের অভাব বোঝার জন্য। প্রাতিষ্ঠানিক ঋণের অভাব বলতে আমরা কি বুঝে থাকি? প্রাতিষ্ঠানিক ঋণ মানে হচ্ছে যখন আমরা কোন একটা ব্যাংক থেকে ঋণ নিই বা কোন একটা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিই, সেগুলোকে আমরা বলে থাকি প্রাতিষ্ঠানিক কোন একটা ঋণের উৎস, ঠিক আছে। আবার যদি আমরা কোনো বন্ধু বান্ধব থেকে ঋণ নিই, কোনো পাড়া মহাজন থেকে ঋণ নিই, বা বড়লোক কোনো মানুষ বন্ধু বান্ধব থাকলে বা পাড়া প্রতিবেশী থাকলে তার থেকে ঋণ নিই, সেটা কিন্তু কি হবে না, তোমার প্রাতিষ্ঠানিক উৎস হবে না, সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। আর প্রাতিষ্ঠানিক উৎস মানে যেগুলোর হচ্ছে প্রাতিষ্ঠানিকতা রয়েছে, যেমন ধরো এই যে আমরা বললাম বিভিন্ন ব্যাংক, তারপর আর্থিক প্রতিষ্ঠান, সেগুলো থেকে যদি ঋণ নিই সেটা হবে যে প্রাতিষ্ঠানিক ঋণ। এই প্রাতিষ্ঠানিক ঋণের উৎসের অভাব রয়েছে বাংলাদেশে ক্ষুদ্র এবং কুটির শিল্প সম্প্রসারণের জন্য। ক্লিয়ার? এতটুকু শেষ। তারপর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে ক্ষুদ্র এবং কুটির শিল্পের সমস্যা বলছি, তো এখন আমরা কি করব, সমস্যাগুলি কি করব, সমস্যা সমাধানের উপায় কেমন, সমস্যা সেই সমস্যা সমাধানের উপায়গুলো আমরা একটু বলবো কেমন। সেই সমস্যা সমাধানের উপায়গুলো কি হইতে পারে, একদম ইজি বিষয়। তুমি যদি সমস্যা আইডেন্টিফাই করতে পারো, সমাধান করা তোমার জন্য একদম ইজি একটা বিষয়। এই যে আমি এখানে বললাম অনেকগুলো সমস্যা বলছি, যেমন ধরো একটা বলি মূলধনের স্বল্পতা, তাহলে আমরা বলতে পারি মূলধনের সম্প্রসারণ। আমরা বলছি ঋণের প্রাতিষ্ঠানিক ঋণের উৎসের অভাব, তাহলে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক ঋণের সম্প্রসারণ করা বা বৃদ্ধি করা। আমরা বলছি যে শ্রমিকরা অশিক্ষিত হয় বা শ্রমিকদের অশিক্ষা বলছি, তাহলে আমরা বলতে পারি শ্রমিকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা। তারপর আমরা এখানে বলছি কি মধ্যবর্তী দালালের প্রভাব বলছি, তাহলে আমরা এখানে বলতে পারি যে মধ্যবর্তী দালালের প্রভাব রোধ করা বা মধ্যবর্তী দালালদের প্রতিহত করা। তারপর আমরা বলছি সমবায়ী মনোভাবের অভাব রয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি সমবায়ী মনোভাব চেতনা করা বা সমবায়ী মনোভাব সম্প্রসারণ করা। তারপর বলছি সীমাবদ্ধ বাজার, আমরা বলছি বাজারকে সম্প্রসারণ করতে পারি। তারপর বলছি আমরা পরিবহন এবং যোগাযোগের
সমস্যা, আমরা বলতে পারি পরিবহন এবং যোগাযোগের সমস্যার সমাধান করা। তাহলে তুমি যদি প্রবলেম ক্রিয়েট বানাইতে পারো বা প্রবলেম তুমি জানো, তাহলে সমাধান করা একদম ইজি। তাহলে আমরা সমস্যার সমাধান কি লিখবো? আমরা লিখবো যা সমস্যা আছে তার উল্টা লিখলে সমাধান হয়ে যাবে। লিখে ফেলো সবাই, যা সমস্যা লিখছি তার উল্টা লিখলে কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। সবাই লিখে ফেলো, যা সমস্যা ছিল তার উল্টা লিখলে, যা সমস্যা ছিল তার উল্টা লিখলে সমাধান হয়ে যাবে। যা সমস্যা ছিল তার উল্টা লিখলে সমাধান হয়ে যাবে। যা সমস্যা ছিল তার উল্টা লিখলে সমাধান হয়ে যাবে। দ্যাট মিন্স আমাদের দুইবার মুখস্থ করার দরকার নেই, আমরা যেটা সমস্যা আছে সেটা কি করে ফেলবো? উল্টা লিখলে কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। আমরা লিখবো যা সমস্যা ছিল তার উল্টা লিখলে সমাধান হয়ে যাবে। সবাই লিখে ফেলো, যা সমস্যা ছিল তার উল্টা লিখলে সমাধান হয়ে যাবে। পারবো সবাই? সবাই কি ক্লিয়ার বুঝতেছো আমার কথাবার্তা? বুঝতেছি সবাই? সবাই একটু জানাও তো কমেন্ট বক্সে, বোঝা যায় কিনা। স্যার মেসেজ দেখেন, কোন মেসেজ দেখবো? তারপর হচ্ছে ভাইয়া 18 নাম্বারটা বলেন আবার একটু। আচ্ছা 18 নাম্বারটা বলছি প্রাতিষ্ঠানিক ঋণের উৎসের অভাব। 18 নাম্বারটা বলছি প্রাতিষ্ঠানিক ঋণের উৎসের অভাব। ভাই আজকে ফার্স্ট আপনার লাইভ ক্লাসে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা তাবাসসুম। আচ্ছা যারা একদম ফার্স্ট নতুন ক্লাসে জয়েন করছে তারা অবশ্যই পেজে লাইক এবং ফলো করে রাখবা, যাতে পরবর্তী ক্লাসে নোটিফিকেশন পেয়ে যাও। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ছুটি দেন, দিবেন না? আচ্ছা ছুটি দিব। তারপর হচ্ছে স্যার আপনি যেভাবে বলছেন এভাবে যদি পরীক্ষার খাতায় লিখে তাহলে স্যার কি নাম্বার দিবে? না না, আমি তো এখানে পয়েন্টগুলো লিখলাম, তো তোমরা শুধু পয়েন্ট লিখলে হবে না, তোমাকে অবশ্যই একটু একটু বর্ণনা করতে হবে। যদি 4 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্ন আসে, অবশ্যই 3 নাম্বার আর 4 নাম্বার প্রশ্নই আসবে, তাই অবশ্যই একটু বর্ণনা করতে হবে, ঠিক আছে? পয়েন্ট বেশি লেখা ট্রাই করবে, বর্ণনা লিখবা এক লাইন এক লাইন, ছোট ছোট করে, একদম ছোট ছোট করে বর্ণনা লিখবা। ভাই এই ভিডিও কি পরে পাবো? হ্যাঁ এই ভিডিও ইউটিউবে আপলোড করা হবে। স্যার আপনি যেভাবে বলবেন, বললাম সাইডকে পরে ভাইয়া। আচ্ছা তারপর হচ্ছে কি, ওকে বুঝতে পারছি সবাই। বুঝছি। স্যার আর একটু বোঝাই বলেন প্লিজ। কোনটা বোঝাই বলবো বলো, কোনটা বোঝাই বলবো? পয়েন্টটা বলো, আমি বোঝাই বলতেছি। পয়েন্টটা বললে আমি বোঝাই বলবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা 10টা, হ্যাঁ 38 হয়ে গেছে। আল্লাহ, এত সময় কখন হয়ে গেল? কবে আপলোড করা হবে? ইনশাল্লাহ আগামী কালকের মধ্যে আপলোড করে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমরা আরেকটু করে পড়ি, কেমন? আরেকটু পড়ি। সেটা হচ্ছে বাংলাদেশে, এটা আমরা পড়লাম ক্ষুদ্র এবং কুটির শিল্পের যে সমস্যা এবং সেই সমস্যার সমাধানগুলো পড়ছি এবং গুরুত্বগুলো পড়ছি। এখন যদি আমরা বলি যে বৃহদায়তন শিল্প, সেই বৃহদায়তন শিল্পের কি কি সুযোগ সুবিধা রয়েছে বা বৃহদায়তন শিল্পের যে গুরুত্ব, সেই গুরুত্বগুলো কি এবং হচ্ছে এটার সমস্যাগুলো কি, সমাধানগুলো কি, ঠিক আছে? বৃহদায়তন শিল্পের, তাহলে আমরা সেই সমস্যাগুলো, বৃহদায়তন শিল্পের সমস্যা, সমাধান, গুরুত্ব, এগুলো কি করব? বাসায় একটু নোট করে ফেলবো, ঠিক আছে? সবাই একটু করবা বৃহদায়তন শিল্পের সমস্যা, সমাধান এবং হচ্ছে কি গুরুত্ব, ঠিক আছে? এই পয়েন্টগুলো সবাই বাসায় একটু নোট করে নিবা। ওকে, যার যে বই আছে সেই বই থেকে নোট করে নিবা, পয়েন্টগুলো নোট করে নিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর বেশি কিছু করার দরকার নেই। কি বলছি? বৃহদায়তন শিল্পের গুরুত্ব, সমস্যা এবং সমাধান। বৃহদায়তন শিল্পের গুরুত্ব, সমস্যা এবং সমাধান, এই পয়েন্টগুলো একটু লিখবা সবাই, ঠিক আছে? বৃহদায়তন শিল্পের, হ্যাঁ বাংলাদেশের অর্থনীতিতে বৃহদায়তন শিল্পের, কি শিল্পের বলো? বৃহদায়তন শিল্পের, বৃহদায়তন শিল্পের এখানে লিখবো প্রথমে গুরুত্ব লিখবা, কেমন? গুরুত্ব, সমস্যা ও সমাধান, সমাধানের উপায়, কেমন? এগুলো তোমরা লিখবা বাসায়। লিখে সবাই কি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে সবাই একটু সাবমিট করবা, কেমন? সবাই গ্রুপে ছবি তুলে দিয়ে দেবা। আগে যে ক্লাসগুলো করলে, লেকচার 1 করে থাকলে সেগুলো সহ, এটা সহ সবকিছু একসাথে দিয়ে দিবা, কেমন? গ্রুপে সবাই শেয়ার করে দিবা। স্যার 15 নাম্বারটা আবার বুঝাই বলেন। আচ্ছা 15 নাম্বারটা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি একটু বলি 15 নাম্বারটা, কুটির শিল্পের যে সমস্যার কথা বলছি, সে 15 নাম্বার বলছিলে সমবায়ী মনোভাবের অভাব। আচ্ছা সমবায়ী বিষয়টা বোঝা নাই মনে হয়। সমবায় মানে হচ্ছে যখন একই পেশার, একই মনের 20 জন, কমপক্ষে 20 জন মানুষ একত্রিত হয়ে তাদের স্বার্থ রক্ষার জন্য কোন একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে, সেটাকে আমরা বলে থাকি সমবায় প্রতিষ্ঠান। তো এটার মূল লক্ষ্য থাকে তাদের যে আর্থিক অবস্থা, তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা, সেই যে সদস্য থাকবে সেই প্রতিষ্ঠানে তাদের।
তো এটা যদি হয় তাহলে যেটা হয় কেউ তাদেরকে ক্ষতি করতে পারে না, বা তারা যে কোনো দাবি দাওয়া নিয়ে কি করতে পারে, সবার সামনে যেতে পারে। যেমন ধরো আমরা অনেক সময় দেখি যে শ্রমিকদের সংঘ থাকে, বিভিন্ন শ্রমিক সংঘ, সমবায় বলে না, শ্রমিক সমবায় সমিতি, তারপর হচ্ছে চালক সমবায় সমিতি, ড্রাইভার, তারপর যারা কি পরিবহন সমবায় সমিতি। তো এরা কি করে, এদের এই যে সমবায় সমিতিগুলো তাদের কাজ হচ্ছে তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে থাকে এগুলো, ঠিক আছে। একই পেশার একই মনের মানুষ হইতে হবে, তাহলে কিন্তু সমবায় করা যাবে। ওকে, অন্য পেশা কিন্তু হইলে হবে না, একজন ড্রাইভার, একজন মনে করো কৃষক, একজন টিচার, এরকম হলে কিন্তু হবে না। হয়তো সবাই টিচার হবে, নয়তো সবাই ব্যবসায়ী হবে, ব্যবসায়ী সমবায় সমিতি। যদি হয় কৃষক তাহলে কৃষক সমবায় সমিতি, যদি হয় যে শ্রমিক তাহলে শ্রমিক সমবায় সমিতি, যদি হয় যে পরিবহন শ্রমিক তাহলে পরিবহন শ্রমিক সমবায় সমিতি, এভাবে করে হয় আর কি, ঠিক আছে। তাহলে এরকম সমবায় সমিতি যদি গঠন করে হয় এই কুটির এবং ক্ষুদ্র শিল্পে যারা আছে তারা, তাহলে কিন্তু তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, এটাই বলা হচ্ছে। ভাইয়া ক্লাস কতদিন যাবত করছেন? ভাইয়া আপনি কোন কোন বই থেকে পড়ান প্লিজ বলেন। কোন বই থেকে পড়াই এমন কোনো স্পেসিফিক নয়, প্রত্যেকটা বই থেকে মিক্স করেই পড়াই, যার জন্য আমি কোনো সময় নাম বলি না, ঠিক আছে। তো একদম নাম বলাটা উচিত না লাইভের মধ্যে। যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে বলো, নিজেরা বই দেখে বা যারা বই দেখে আইডিয়া করবা দেন নিবা। তো কোনো বই যে একদম সব দিক থেকে পারফেক্ট এমন না, আবার কোনো বই যে একদম খারাপ কোনো দিক থেকে এমনও কিন্তু না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। সপ্তাহে একদিন বৃহস্পতিবার 9:30, হ্যাঁ বৃহস্পতিবার 9:30 ক্লাস হয়। গতকালকে ক্লাস হয় নাই, তাই আজকে হচ্ছে, কারণ হচ্ছে গতকালকে একটু শারীরিক অসুস্থতার জন্য ক্লাসটা নিতে পারি নাই। স্যার এই অধ্যায়টি শেষ করতে কতদিন অনলাইনে ক্লাস কয়টি অনলাইনে ক্লাস লাগবে? এই তো আগামী 2টা ক্লাসে আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। আজকে আমরা এতটুকু শেষ করলাম, তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে রপ্তানি বিকল্প যে শিল্প আছে সেই রপ্তানিমুখী শিল্প, সেই রপ্তানিমুখী শিল্প সম্পর্কে নিয়ে আলোচনা করব, এবং তারপরে ক্লাসে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো, ঠিক আছে। রপ্তানিমুখী শিল্পের মধ্যে আমরা 2টা পার্টে ভাগ করে আমরা এটা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। 2টা ক্লাস লাগবে ইনশাল্লাহ, 2টা ক্লাস। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আমি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ি, হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি ওকে স্যার। ভাইয়া সর্বোচ্চ কয়টা পয়েন্ট লিখলে ভালো হবে এক্সামে? সর্বনিম্ন হচ্ছে আমি বলে দিচ্ছি, মিনিমাম তোমরা 10টার উপরে পয়েন্ট লেখার চেষ্টা করবা, সর্বোচ্চ যতটা লিখতে পারো। সর্বোচ্চ তুমি যদি 15টা মনে রাখতে পারো 15টা লেখো, তুমি যদি 18টা মনে রাখতে পারো 18টা লেখো, কোনো প্রবলেম নাই। ভাইয়া কোন ডিপার্টমেন্টে আছেন? আলহামদুলিল্লাহ আমি হচ্ছে বর্তমানে চিটাগং ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছি। এখন হচ্ছে 2য় বর্ষর শেষের দিকে, মানে 2য় বর্ষের ফাইনাল এক্সাম দিচ্ছি, ঠিক আছে। করোনার জন্য না হলে আরো আগে যেতে পারতাম, ঠিক আছে, এই আর কি। আচ্ছা এই অধ্যায়ের কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট বেশি? আমি কিন্তু প্রতিটা টপিকসে পড়াবো এবং প্রতিটা টপিক্সের সময় আমি বলে দিচ্ছি যে কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট। যেমন ধরো আমি প্রথম ক্লাসে বলছি, প্রথমে যে আমরা সূচিটা করে দিয়েছিলাম, প্রথম ক্লাসে যে চার্টটা আমরা করে দিয়েছিলাম সেই চার্টটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, এখান থেকেই কোয়েশ্চেনগুলো হবে এবং এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কষ্ট এটা করতে হবে, কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে, এটাই। ভাইয়া আজকে ক্লাস করে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমার মনে হচ্ছে না আজকে ক্লাসটা তোমাদের এত বেশি ভালো লাগছে, কারণ ভিউ দেখে বলতেছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে থিওরিটিক্যাল আসলে ক্লাস, থিওরি ক্লাসে আসলে স্টুডেন্ট থাকেই না, মানে কমই থাকে, কারণ আসলে মজা পাওয়া যায় না থিওরি পড়াগুলো, ঠিক আছে। যতটুকু পারা যায় আমি চেষ্টা করি পড়ানোর জন্য, আর থিওরি পড়া তো না পড়ে আর পারতেছি না, আমরা পড়তে তো হবে তাই পড়া আর কি। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে দ্বিতীয় কি পড়ানো হয়ে গেছে? দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় পত্রের বুঝি নাই তোমার কথা, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বলতে? আচ্ছা প্রথম ও দ্বিতীয় অধ্যায় না, দ্বিতীয় পত্রে শুধুমাত্র আমরা এখনো পড়ি নাই সেগুলো, শুধুমাত্র দ্বিতীয় অধ্যায়ের আমরা চতুর্থ অধ্যায়টা পড়ছিলাম। স্যার আপনার জন্য আমি শুধু অর্থনীতি সাবজেক্ট নিয়েছি কিন্তু। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা এখানে আমি একটু দেখতে চাই যে 2021 সালে 22 সালে কারা কারা আসো এবং 2023 সালে কারা কারা আসো, একটু সবাই কমেন্ট বক্সে আমাকে একটু জানাই দাও তো যে 2022 সালের কয়জন আসো, 2023 সালের কয়জন আসো, সবাই একটু জানাই দাও। 22 সাল এবং 23 সাল সবাই একটু জানাই দাও। ভাই আপনার ক্লাস করলে আমার খুব ভালো লাগে আর ইকোনমিক্স ইজি মনে হয়। আচ্ছা জান্নাত মিম আমাদেরকে বলতেছে। মুসলিম আক্তার ভাইয়া আমার অনেক ভালো লাগছে অনেক, আচ্ছা থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি
আমি 22 ওকে 23 ভাইয়া ফার্স্ট পেপারে আচ্ছা আচ্ছা 22 ভালো লাগছে 22 এইচএসসি 22 কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট কেউ বলেন আচ্ছা 22 সবাই তো 22 23 কেউ নাই আচ্ছা সবাই 22 দেখা যায় সবাই 22 আমি 22 সাল সবাই 22 ওরে বাপরে সবাই 22 সবাই 22 বলতেছে কি রে একজনও নাই 23 আমি তো এখন একজনও দেখি নাই 23 তাসনুম সবাই 22 কি রে তোমাদের ছোট ভাই বোন নাই তাদেরকে গ্রুপে অ্যাড করতে পারো না তোমরা মেনশন করতে পারো না তাদেরকে একটু জানিয়ে দিতে পারো না তোমাদের নিজের ওয়ালে ক্লাসটা শেয়ার করতে পারো না যাতে সবাই যুক্ত হতে পারে 23 সালে যারা আছে সেকেন্ড চ্যাপ্টারে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট একটু বলে দেন সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোনো চ্যাপ্টার ইম্পর্টেন্ট না এমন কিন্তু না কারণ হচ্ছে সিলেবাসটাই কম সব চ্যাপ্টারে পড়তেই হবে এটাই সঠিক সব চ্যাপ্টারে পড়তে হবে কোনো চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট না এমন না ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট তবে কোন চ্যাপ্টার থেকে কয়টা আসতে পারে সেটা হচ্ছে মূল বিষয় স্যারটা অনেক ভালো লাগলো আচ্ছা ভাই আপনার ক্লাসগুলো ইউটিউবে সব সময় দেখি সব দেখে ফেলছি আচ্ছা থ্যাংক ইউ তারপর হচ্ছে 23-এর এখনো দূরে পড়ে কমপ্লিট করতে পারে নাই আচ্ছা আচ্ছা এত দূর পড়ে কমপ্লিট করতে পারে নাই আচ্ছা আচ্ছা স্যার 23-এর গুলা ঘুমাচ্ছে আমরা 22 আচ্ছা ফেল করলে 23-এ দিব আর কি আচ্ছা তারপর হচ্ছে 23-এ এখনো চাপ নেই তাই ক্লাস করতেছে না হ্যাঁ যখন চাপ পড়বে তখন ক্লাস করবে অ্যাকচুয়ালি বাঙালির নিয়মে এটা চাপ না পড়লে কেউ কি করবে না কোনো কিছু মানে নিজে থেকে পড়তে আসে না হ্যাঁ চ্যাপ্টার 1 ইউটিউবে পাওয়া যাবে ঠিক আছে 23 নাই একজনও নাই ওকে যাই হোক আমরা ক্লাসটা শেষ করি তাহলে আজকে এখানেই আমরা নেক্সট ক্লাসে রপ্তানিমুখী শিল্প পড়বো ইনশাআল্লাহ তোমাদেরকে যেটা কাজ দিছি সেটা হচ্ছে বৃহদায়তন শিল্পের সমস্যা এই কাজটা একটু করে নিবা সবাই বাংলাদেশের অর্থনীতি বৃহদায়তন শিল্পের গুরুত্ব সমস্যা এবং সমাধানের উপায় এগুলো লিখে গ্রুপে একটু সবাই শেয়ার করবা কেমন গ্রুপে পোস্ট করে দিবা তাদের যাতে সবাই একটু উপকৃত হয় আর কি আপনার সব ক্লাস ডাউনলোড করে রাখতেছি আচ্ছা তাই নাকি তারপর হচ্ছে কি সুমন আচ্ছা ভাইয়া নবম অধ্যায় 2টা লেকচার পাইছি বাকিগুলো পাবো ইনশাল্লাহ পাওয়া যাবে পরে তারপর হচ্ছে কি স্যার 2023 আচ্ছা স্যার আমাদের সিলেবাস কি আর কমাতে পারে হ্যাঁ আমার মনে হয় সিলেবাস আরেকটু কমাবে ঠিক আছে এই জন্য আমি লাস্টের অধ্যায়গুলো করতেছি না মুদ্রাস্ফীতি অধ্যায় অনেকে বলছিল মুদ্রাস্ফীতি শুরু করার জন্য আমি পড়াচ্ছি না এই জন্য কারণ হচ্ছে এটা বাদ পড়ার সম্ভাবনা আছে যদি বাদ পড়ে তো এই জন্য আমি সেটা করাচ্ছি না ঠিক আছে থ্যাংক ইউ ওকে স্যার আমাদের সিলেবাস কি আর কমবে হ্যাঁ বলেই দিলাম ওকে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা ক্লাসটা শেষ করতেছি কারো কোনো বিষয় জানার থাকলে আমি 1 মিনিট সময় দিচ্ছি কমেন্ট বক্সে বলে দাও কারো কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে 1 মিনিট সময় দিচ্ছি সবাই কমেন্ট বক্সে জানাই দাও ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে বোঝানোর জন্য তিথি আমাদেরকে বলতেছে ওয়েলকাম তারপর হচ্ছে ইসরাত জাহান এমা বলতেছে টাটা ভাইয়া টাটা তারপর হচ্ছে কি সজীব সরকার বলতেছে ওকে ভাইয়া থ্যাঙ্কস ভাইয়া আইসিডি কি বাদ আইসিডি এখনো বাদ দেওয়া হয়নি এটা জানানো হবে পরে তারপর হচ্ছে কি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আল্লাহ হাফিজ আচ্ছা অনেকদিন পর আসলাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সোহানা আকি তারপর হচ্ছে কি আহসান হাবিব বলতেছে টাটা ভাইয়া ভাইয়া যাই ঘুমাই যাচ্ছি আচ্ছা ঘুমাই যান ওকে তারপর হচ্ছে কমাবে কবে কমাবে সেটা তো এখনো জানি না আল্লাহ হাফিজ ভাইয়া আল্লাহ হাফিজ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ান যেগুলো বাদ দেওয়া যাবে না হ্যাঁ যেগুলো বাদ দিবে না সেগুলোই পড়াচ্ছি ইনশাল্লাহ তারপর হচ্ছে 17 পয়েন্ট একটু বোঝাই দেন 17 পয়েন্ট কি বলছিলাম ভোক্তাদের প্রতিকূল মনোভাব আচ্ছা আচ্ছা ভোক্তাদের প্রতিকূল মনোভাব মানে হচ্ছে যারা ভোক্তা আছে তাদের আসলে বাংলাদেশের যে পণ্যগুলো উৎপাদন হয় সেগুলো কুটির শিল্পে যেগুলো উৎপাদন হয় সেগুলো ভোগের ক্ষেত্রে তাদের মনোভাব কম বাইরের দেশেরগুলো তারা একটু বেশি পছন্দ করে ঠিক আছে আমরা যদি বলি যে চাইনা আমরা যদি বলি যে কি ইন্ডিয়ান আমরা যদি বলি যে কি তোমার কি বলি যে মেড ইন জাপান সেগুলো আমরা বেশি পছন্দ করি ঠিক আছে এই জন্য তারপর হচ্ছে কি অনলাইন পেইড ব্যাচ নিয়ে একটু বলেন স্যার হ্যাঁ যারা অনলাইন পেইড ব্যাচে আমাদের অনলাইন পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনবক্স করতে হবে পেইড কোর্সে হচ্ছে আমাদের 2022 সালে যারা হয়েছে তাদের জন্য এই পেইড কোর্সটা ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগে সবাই অ্যাড হতে পারবে ব্যবসা শিক্ষার ফুল কোর্স রয়েছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয় আর মানবিকের প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয় ঠিক আছে
তো ব্যবসা শিক্ষার হচ্ছে কোর্স ফি, সম্পূর্ণ কোর্স ফি 4,500 টাকা, আর মানবিকের হচ্ছে সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্ট অল সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 3,500 টাকা। যদি কেউ ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও তাও নিতে পারবা। ইন্ডিভিজুয়াল সাবজেক্টে অ্যাডমিশন ফি হচ্ছে 999 টাকা করে প্রতিটা সাবজেক্টে, ঠিক আছে। যদি কেউ ইকোনমিক্সে ভর্তি হতে চাও তাও 999 টাকা, আর যদি অন্য কোনো আইসিটি বা ইংলিশ বা যদি সমাজবিজ্ঞান, বাংলা, তারপর হচ্ছে তোমার জিওগ্রাফি, ঠিক আছে, যে কোনো সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে 999 টাকা করে যদি ইন্ডিভিজুয়াল হইতে চাও। আর অল সাবজেক্ট হলে তোমাদের জন্য লাভ বেশি হয়। ওকে, আচ্ছা, খেলা দেখতে ধরে ক্লাসের অর্ধেক মিস হয়েছে ভাইয়া। 2021-22 দিনও কমেন্ট করেননি, আজকে করলাম। আচ্ছা, 2021 একদিনও কমেন্ট করিনি, আজকে করলাম। এস এস সুহানা আকি, আচ্ছা তাই নাকি? আচ্ছা, তারপর হচ্ছে কি ওকে, ভাই নমস্কার। ওকে, সেম সেম। ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।